আর বাকি পরিচিত সাফরিদ ভাই আপনি নিজেই দেন। থ্যাংক ইউ সজীব ভাই ফর দ্য কাইন্ড ইন্ট্রোডাকশন এন্ড হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো এন্ড দ্যাট ওয়াজ আ গুড ইন্ট্রোডাকশন ভাই। সো হ্যাঁ, আমার পরিচয়টা তো অলরেডি দিয়ে দিছে, আর কিছু দেওয়ার নেই। বাট আমি আমার হোস্টের সাথে আমার পরিচয়টা কিভাবে এটা একটু দিয়ে দিই। উই ওয়ার কলিগস ব্যাক ইন বিবিএস, রাইট? ইয়া তো এখান থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়। সো ইটস বিন এ জার্নি ভাই, ইটস বিন এ জার্নি। সো ইয়া, আই এম এক্সাইটেড ফর দ্য সেশন এন্ড ইয়া, লেটস সি হোপফুলি কেমন যায়। ওকে। তো আমরা আমাদের প্ল্যান ছিল গুগল ডক্স এন্ড উবার অ্যাপটা কভার করা। দেখা যাক, গুগল ডক নিয়ে শুরু করবো, যদি টাইম থাকে তাহলে আমরা উবার অ্যাপে যেতে পারবো। গুগল ডক নিয়ে আসলে আলোচনা করতে করতে অনেক টাইম চলে যাবে, দেখা যাক, লেটস সি। বাট আমরা একটু হ্যাঁ ইজি ভাবে শুরু করি, লাইটলি শুরু করি, যেহেতু লোকজন আরো আসতেছে। হ্যাঁ, আমরা এটা করা যেতে পারে, করা যেতে পারে। তাহলে একটা কাজ করা যায়, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, আমি জাস্ট হুম, একটা লাইট ওয়েট একটা ইনফরমেশন, সিম্পল একটা ডিজাইন দেখাইতেছি সবার উদ্দেশ্যে, যেন সবাই এটা বুঝতে পারে। তারপর এখান থেকে আমরা কোশ্চেন অ্যারাইজ করবো, আর সাফরিদায় পরে কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে। ওকে, আমার স্ক্রিন দেখা যায়, স্ক্রিন শেয়ার দিছি। জি ভাই, দেখা যাচ্ছে। এখানে সিম্পল একটা সিস্টেম ডিজাইন করে রাখছিলাম। সো গুগল ডক্স, কিভাবে গুগল ডক্স আসলে কাজ করে, এখানে আর কিছু অ্যাড হবে। আমাদের আলোচনা করতে করতে এই যে কম্পোনেন্টস গুলো নতুন আসবে, সেই কম্পোনেন্টস গুলো আমরা এখানে অ্যাড করবো। সো অ্যাজ এ ইউজার, এখানে আমরা ইউজার যখন একটা ডক্স ক্রিয়েট করে, এখানে কিছু কম্পোনেন্টের ইনফরমেশন গুলো দিই। এখানে একটা কম্পোনেন্টস আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট সার্ভিস, আর এটা হইতেছে ওয়েব সকেট বা পলি। গুগল ডক নরমালি এখন ওয়েব সকেট ইউজ করে না, তারা H3 ওরা ইউজ করে। মিক্স অফ ওটি এন্ড সিআরডিটি ইউজ করে ওরা, আগে ইউজ করতে বলি ইয়েস, একদম ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়াল স্টেজে আগে ওটি ইউজ করতে, এখন সিআরডিটি এন্ড প্রোটোকল হিসেবে তারা এখন ইউজ করতে HTTP3 বেসড অন কুইক প্রোটোকল। আর কুইক প্রোটোকল হচ্ছে ইউডিপি প্রোটোকলের উপর বেস করে, যেটা কুইকটা হচ্ছে গুগলের বানানো। তো গাইস, আমরা যে টার্মস গুলো আর কি নিয়ে আলোচনা করব, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করবা, কোশ্চেন আমরা অল টাইম নিব, আমাদের গেস্ট কোশ্চেন গুলো আনসার দিবে। সো আমি আপাতত একটা কি করতেছি, একটা ওভারভিউ দিব, ঠিক আছে? ইনডেপথ আলোচনা হবে, সাফিদ ভাই আলোচনা করবে। সো আমাদের আপাতত আমরা ধরে নিতেছি দুইটা সার্ভিস আছে আমাদের, ঠিক আছে? সো দুইটা সার্ভিস আছে, ডকুমেন্ট সার্ভিস আর হচ্ছে ওয়েব সকেট। আপাতত আমরা সিম্পলিসিটি ভাবে আমরা ওয়েব সকেট ধরে নিতেছি। তো ডকুমেন্ট সার্ভিসের কাজ কি? এটা হচ্ছে আমাদের ডকুমেন্টকে ক্রিয়েট করা, রিড করা, ডিলিট করা, আপডেট করা। আপডেট বলতে কি, এখানে মোস্টলি আমাদের ডকুমেন্টের মেটাডাটাকে সেভ করে। মেটাডাটা বলতে কি, ডকুমেন্টের নাম, ঠিক আছে? আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি গুগল ডক্স, ওটার নাম, ওটার আর যে মেটাডাটা ইনফরমেশন আছে, ডেট, সব ইনফরমেশন এই সার্ভিসটার মাধ্যমে আমরা কি করি করি আর কি। আপডেট আবার দুই ধরনের, এখানে আপডেট করবো, একটা ডকুমেন্ট আপডেট করবো, এবং আরেকটা আপডেট হইতেছে ডকুমেন্টের কন্টেন্ট আপডেট করবো। আর সেই কন্টেন্ট নিয়ে আজকে আমাদের পুরো সিজন চলে যাবে। এই কন্টেন্ট আপডেটে আমাদের সিআরডিটি ওটি ইউজ হবে। সো এখানে ডকুমেন্ট সার্ভিসে আমাদের মেটাডাটা ইনফরমেশন সেভ হবে। সো মেটাডাটা যদি কোনো ডক্স ক্রিয়েট হয়, সেটা মেটাডাটা স্টোর করতেছি আমরা ডেটাবেজে। এন্ড ওই ফাইলটা নরমালি, একটা ফাইল আমরা ডক্স যদি লিখি আর কি, অন অ্যান এভারেজ সাইজ কত হইতে পারে, অন অ্যান এভারেজ সাইজ কত হইতে পারে, ধরি আমরা 100 কেবি, ওকে, 100 কেবি। সো এটা মোটামুটি বলা যায় একটা বড় ফাইল। এরকম তো অনেক ফাইল থাকবে। সো এই ফাইলগুলো ডেটাবেজে রাখাটা প্র্যাকটিক্যাল না। সো এই ফাইলটা ডেটাবেজে রাখা প্র্যাকটিক্যাল না, কারণ একটা ব্লব ফাইল। সো আমরা কি করতেছি, এই ফাইলটা রাখতেছি অবজেক্ট স্টোরেজে। গুগল ডক্স রাখতেছে কোথায়, না অবজেক্ট স্টোরেজে রাখতেছে। তো আর অবজেক্ট স্টোরেজটা আমরা সিডিএন এর সাথে কানেক্টেড। তো ইউজার যখন একটা ডক্স ওপেন করবে, সিডিএন এর মাধ্যমে সে ফাইলটা অ্যাক্সেস করবে। এতে কি হইতেছে, আমাদের ল্যাটেন্সি, আরেকটা নতুন টার্মস, ল্যাটেন্সি, খুব কম ল্যাটেন্সিতে আমরা ফাইলটা অ্যাক্সেস করতে পারবো দুনিয়ার যে কোনো জায়গা থেকে। ওকে, সো যখন আমরা ডকুমেন্টের কোনো কন্টেন্ট আপডেট করব, তখন আমাদের কি করতে হবে, কন্টেন্ট আপডেট যখন করবো, কন্টেন্ট আপডেট এই সার্ভিসে হবে না, তাই না? আমাদের কন্টেন্ট রিয়েল টাইমে আপডেট হবে, আমাদের একাধিক ইউজার থাকবে, কোলাবোরেটর থাকবে। সো আমরা ওয়েব সকেট সিম্পলিসিটির জন্য ওয়েব সকেট দিয়ে শুরু করতেছি। ডাটা যখন আসবে, ওয়েব সকেট কি করবে, রিয়েল টাইমে ডাটাগুলোকে রাইট করবে। এখন ডিরেক্ট অবজেক্ট স্টোরেজে রাইট করে না, ঠিক আছে? ডিরেক্ট অবজেক্ট স্টোরেজে রাইট না করে সে মেমোরিতে রাইট করে। ওকে, এর কারণ আছে। এর কারণ কি, কারণ ফাইল আমরা রাখতেছি কোথায়, অবজেক্ট স্টোরেজে। ফাইল আমরা রাখতেছি অবজেক্ট স্টোরেজে। এখন অবজেক্ট স্টোরেজের ফাইলকে আমরা আপডেট করতে পারি না, S3 কোনো ফাইল আমরা কি করতে পারি না, আপডেট করতে পারি না। তো যখন কোনো ইউজার কোনো ডেটা আপডেট করবে, তখন আসলে কি করতে হবে, আমাদের ফুল ফাইল আমাদেরকে পাঠানোর দরকার নেই, আমাদের কি করার দরকার নেই, ফুল ফাইল পাঠানোর দরকার নেই। এটা একটা এক্সপেন্সিভ কাজ। ফুল ফাইল এখানে যাবে, ফুল একটা ডকুমেন্ট এখানে যাবে, ডকুমেন্ট সার্ভিসে যাবে ওয়েবসাইটের মাধ্যমে, তারপর অবজেক্ট স্টোরেজে যা কি করতে হবে, নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, পুরোটা ডিলিট করে। এটা খুব এক্সপেন্সিভ। ইনস্টেড এটা না করে আমরা যেটা করি, মানে গুগল ডক্স যেটা করে,
ছোট ছোট চাঙ্ক পাঠায়, যতটুকু এডিট হয়েছে ততটুকু পাঠায়। আমি এক্সাম্পল হিসেবে যদি ধরি, আমার ডকুমেন্টে আছে এরকম, হ্যালো আই লাভ বাংলাদেশ। তো আরেকজন এসে কি করলো, ফাইলটা ওপেন করলো। এখন সে কি করবে, নতুন একটা লাইন শেয়ার করবে, অ্যান্ড অলসো ঢাকা, এই ব্যক্তি ঢাকায় থাকে। সো আয়শা কি করলো, এই লাইনটা অ্যাড করে দিল। আন্ডারদুট কি হবে, এটা এই অংশটুকু অলরেডি ছিল আমাদের অবজেক্ট স্টোরেজে। সো এই ডাটাটা চলে যাবে আমাদের কোথায়, এই ডাটাটা শুধু আমরা সেভ করবো, আমরা গ্রহণ করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ওভারভিউ। সো তোমাদের যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আর না হলে এখন আমি সাফিক ভাইয়ের কাছে চলে যাবো। ওকে সাফিক ভাই, তাহলে শুরু করে দেন। এই যে ফাইলগুলোতে যে ডাটাগুলো যে এডিট হইতেছে, এডিট পাঠাইতেছে আর কি, ফুল স্ন্যাপশট না পাঠায় এডিট পাঠাইতেছে, এইটা কিভাবে গুগল ডক্স হ্যান্ডেল করতেছে, ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, সো বিফোর গোয়িং টু দ্যাট, লেট মি ব্রিং ইউ গাইস ব্যাক টু দ্য রুট, মানে জিনিসটা আইডিয়াটা স্পার্ক হয়েছে কোথা থেকে। সো ব্যাক ইন 1980 আপনার আইবিএম এন্ড জেরক্স এটা একটা আইডিয়া নিয়ে আসছিল। সো তখন একটা টেকনোলজি ছিল, তখন আমরা নর্মাল একটা সফটওয়্যার ছিল উইচ ওয়াজ নেমড বাই লোটাস নোট, হয়তো আপনারা জানেন। সো লোটাস নোটেই প্রথম এই কোলাবোরেটিভ এডিটিং সিস্টেমের আইডিয়াটা স্পার্ক করছিল, যদিও ওটা ইনিশিয়াল স্টেজে ছিল, ওটা তখন ফুলি ডেভেলপ হয়নি, ওটা আইডিয়া ফেজে ছিল। দেন আমরা তখন আর্লি রেন্ডেশন যেটা আছে লোটাস নোটের, ওইখানে দেখা গেল যে আমি ব্রাউজারের মধ্যে গিয়ে বা একই ফাইলে আমি 2-3 জন কোলাবোরেটিভলি কাজ করতে পারতাছে ইন্ডেক্সিং ওয়াইজ। পরবর্তীতে 1980-তে আইবিএম লোটাস অ্যাকোয়ার করে নেয়। দেন ফাস্ট ফরওয়ার্ড টু 2000, যখন গুগল একদম বুস্ট হওয়া শুরু করে, ওরা আবার এই ইসে চলে যায়, এই আইডিয়াতে চলে যায় যে হ্যাঁ কোলাবোরেটিভ সিস্টেম দরকার, যে একই ফাইলে আইসা 3-4 জন একসাথে কাজ করবে। সো এটা নিয়ে ওরা অনেক R&D রিসার্চ করতে থাকে। দেন তখন দেখা গেল একটা ফ্রিল্যান্স কোম্পানি, ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি রাইটলি, ওরা অলরেডি এরকম একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছিল ওই 2000 সালের দিকে, আর্লি 2000 ধরে নেওয়া যায়। দেন গুগল ওদেরকে অ্যাকোয়ার করে দিয়েছে। এই থেকেই আমাদের আজকের এই গুগল ডক্সের যাত্রা শুরু, বাই অ্যাকোয়ারিং রাইটলি বাই গুগলস। আজকে আমরা গুগল ডক্সটা পাইতেছি। তো আপনি যেটা বললেন যে রেন্ডেশন আপনি আমাকে দেখালেন সবাইকে, যে ওয়েব সকেট দিয়া জিনিসটা কাজ হইতেছে, এটা তো জাস্ট ইনিশিয়াল আইডিয়া দেওয়ার জন্য। বাট এখন চিন্তা করেন, আপনি একটা ফাইলের ভিতরে একই সাথে 50 জন এডিট করতেছে, তখন কি হবে জিনিসটা? লাইক একটা ফাইল, একটা ওয়ার্ড ফাইলে আমরা 50 জন মিলে টাইপিং করতেছি, জিনিসটা যদি প্রপারলি আমরা হ্যান্ডেল না করি ব্যাকএন্ড থেকে, জিনিস সাথে সাথে ক্র্যাশ, ওই ফাইল সাথে সাথে ক্র্যাশ হবে। তো এটা দিয়ে যদি আমরা ওয়েব সকেট দিয়ে জিনিসটা চিন্তা করতে যাই, ওয়েব সকেট এটা পসিবল না। কারণ আছে, ওয়েব সকেটে এটা লিমিটেশনস আছে। সো এই লিমিটেশনসটা দূর করার জন্য দুইটা ওয়ে নিয়ে আসছে গুগল, ওটা হলো ওটি, আরেকটা হলো সিআরডিটি। সো ওটি জিনিসটা কি, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওটি স্ট্যান্ডস ফর অপারেশনাল ট্রান্সফরমেশন, যেটা আমরা বলতে পারি হিস্টোরিয়ান অ্যাপ্রোচ। মানে কি, মানে হলো সাপোজ একটা ফাইলের ভিতরে, যেমন ওই যে একটু আগে যেটা দেখালো সজীব ভাই, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আর সজীব ভাই লিখলো ওয়েলকাম টু উত্তরা ইউনিভার্সিটি। সো সাইমultaneously আমি আর সজীব ভাই একই ফাইলের ভিতরে কাজ করছি। এখন কথা হলো, আমি যদি এখানে সিআরডিটি টেকনোলজিটা না ইউজ করি, তখন কি হবো, আমি ওয়েব সকেটের এক্সাম্পল বুঝাই দিই। এখন ওয়েব সকেটে কি হবো, যেটা লাস্ট ইন্টিগ্রেট হয়েছে, যে লাস্ট এডিট করছে, ওর চেঞ্জেসটাই থাকবে ফাইলে। তার আগে যারা যারা চেঞ্জেস করছে ওদের একটাও ফাইল থাকবে না। এটা গেল যখন ইউজার বা এডিটর সংখ্যা কম থাকবো, আর বেশি এডিটর হয়ে গেলে তো সাথে সাথে ক্র্যাশ। এখন এখানে সিআরডিটি আমাদের এই প্রবলেমটা কিভাবে সলভ করতেছে, ওই যে যেটা বললাম, ধর আমি হ্যালো ওয়ার্ল্ডের এক্সাম্পলটাই দিই। আমি লিখলাম হ্যালো, সজীব লিখলো ওয়ার্ল্ড, ওকে। এখানে আমি যখন হ্যালো টাইপ করছি, পার কি স্ট্রোকে HELLO প্রত্যেকটারে আলাদা আলাদা করে টোকেনাইজ বলবো না, আলাদা আলাদা করে একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিছে। একটা ওয়ার্ড নিছে, সিআরডিটি অ্যালগরিদম নিয়ে ওই ওয়ার্ডের পার্সপেক্টিভে টাইম স্ট্যাম্প অ্যাড করছে, আরো ইউনিক অনেক মেটাডাটা অ্যাড করছে, করে ওরা সার্ভার সাইডে সেন্ড করে দিতেছে। এখন যখন, আচ্ছা তার আগে বলানি, আমার ফাইলটা কোথায় আছে? সেন্ট্রাল সার্ভারে আছে আমার। আমি তো ওটা অফলাইন কপি নিয়ে করতেছি না, আমার কপিটা অনলাইনেই আছে। আমি জাস্ট ওই অনলাইন কপি থেকে কাজটা করতেছি। সো আমার এখন এখানে কি করছি, একটা ফাইলের ভিতরে অনলাইন একটা কমিউনিকেশন চলতেছে বাই ডিরেকশনাল। তো আমি যখন আমার চেঞ্জেসটা ওইখানে দিতেছি, আমার চেঞ্জেসের সাথে কয়েকটা জিনিস যেতেছে, একটা হলো টাইম স্ট্যাম্প আর কয়েকটা মেটাডাটা। এখন এই টাইম স্ট্যাম্প যখন আমার মেইন ফাইলে যেতেছে, অ্যালগরিদম কি করতেছে, মিলাইতেছে কার চেঞ্জেসটা বা কার চেঞ্জেসটা আগে আসছে ওই টাইম স্ট্যাম্প দিয়া। এখন আমি হ্যালোটা তো আগে লিখছি, আমার হ্যালোটা আগে থাকবে, সজীব ভাইয়ের ওয়ার্ল্ডটা যেহেতু পরে লেখে, টাইম স্ট্যাম্প অ্যালগরিদম কি করবো, মিলাইবো টাইম স্ট্যাম্প, মিলানোর পর দেখবো আচ্ছা আমারটা আগে, সজীব ভাইটা পরে। তো এমনি করে ওরা একটা অর্ডার করবে, অর্ডার করার পর আমার চেঞ্জেসটা দেখাবে। তো এই জিনিসটা হ্যান্ডেল করে সিআরডিটি, ওটি। সো এখানে ওটির একটা ম্যাথ আছে, এই ম্যাথটার ফর্মুলা ডেভেলপ করছে গুগল। তোমরা যদি কি বলে ইউটিউবে যাও, সো ইউটিউবে গিয়ে যদি লেখো সিআরডিটি ফর্মুলা, ওখানে একটা ফর্মুলা চলে আসবে। এটা বেশি কিছু না, কমপ্লেক্স কিছু না, এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই ম্যাথটা ইউজ করে আমার ইনসার্ট আর ডিলেট, এই যে অপারেশন গুলো হইতেছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করতেছে কিসের কিসের পরিপ্রেক্ষিতে, টাইম স্ট্যাম্পের পরিপ্রেক্ষিতে,
ঠিক আছে, এটা হ্যান্ডেল করতেছে ওটিতে। এখন ওটি কেন এখানে ভালো একটা তাহলে কি আমরা কি বলতে পারি যে ওটি দিয়ে তারা কনফ্লিক্ট রেজুলেশন করতেছে? যে ধরি যে আপনি লিখলেন হ্যালো, আমি লিখলাম ওয়ার্ড, হুম সো হুম দেখলো যে টাইম স্ট্যাম্পে যারটা সবচেয়ে লাস্টে যার টাইম স্ট্যাম্প অনুযায়ী সবচেয়ে লাস্টে যে আছে তার ইয়াটাই সে ওটা ধরে আর কি কনফ্লিক্ট রেজুলেশন করতেছে, এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, লাস্টেটা না, আমরা অ্যাকচুয়ালি ওটি কি করতেছে, রিঅ্যারেঞ্জ করতেছে। লাইক আমি তো টাইপ করছি, আমার ওয়ার্ড গুলো টাইপ করছি, and আমার ওয়ার্ডে তো একটা টাইম স্ট্যাম্প সহ গেছে, রাইট? এখন ও মিলাইবো যে কারটা আগে আছে। এখন ধরেন হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমি পুরোটাই লিখলাম, আর সাথে সাথে আমি স্মল লেটারে লিখলাম, আপনি এই পুরো জিনিসটাকে ক্যাপিটাল করে দিচ্ছেন, রাইট? হুম। আমিও দুইটা ওয়ার্ড লিখছি, আপনিও দুইটা ওয়ার্ডই কি করছেন, স্মল থেকে ক্যাপিটাল লেটার করে দিচ্ছেন। এখন ওটি চেক দিব যে কার চেঞ্জেসটা কোন টাইম অনুযায়ী হয়েছে। এখন দেখা গেল আপনার চেঞ্জেসটা এখানে লাস্ট ছিল, কারণ আপনি কি করছেন, ক্যাপিটাল করছেন, আমাকে লাস্টে কি দেখাবে, ক্যাপিটাল লেটার দেখাবে। বাট আমি যদি আপনার ক্যাপিটাল করার পরেও আরেকটা লাস্টের যে ওয়ার্ডটা হ্যালো ওয়ার্ল্ডে ডি, আমি ওটারে স্মল লেটার করে দিলাম, তারপরে ওটি চেক দিব, আচ্ছা তা এই লাস্ট স্টেজে যে চেঞ্জেসটা আছে এটা কে করছে, বা এটা কতটুকু টাইম স্ট্যাম্প হয়েছে, এই টাইম স্ট্যাম্প মিলা এই জিনিসটা খেলে আর কি ওটি। তো এই ওটি অ্যালগরিদমটা এই জন্য হিস্টোরিয়ান অ্যাপ্রোচ বলা হয়, যে এটা দ্যাট মিন্স লাস্ট রাইট উইন্স, রাইট? ইয়া ইউ কুড সে সো, হ্যাঁ। গাইস, আমরা দেখতে পারতেছি আমাদের ফর্মার প্রেসিডেন্ট ভাই তানভীর আহমেদ ভাই মেসেজ দিছে মিটে। দ্যাটস সাম কোয়ালিটি ডিসকাশন। থ্যাংক ইউ ভাই, আপনার থেকে শেখা। থ্যাংক ইউ ভাই। ওকে গাইস, এই পর্যন্ত আমরা ওটি নিয়ে আলোচনা করলাম, আরো ডিপ আলোচনা আছে। এই সময় কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারবা উইদাউট এনি হেজিটেশন। যে কোনো টাইপের কোশ্চেন তোমরা করতে পারো, আমরা কোশ্চেন নিব। ওকে সাফরি ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, সো এই ওটিরও যেমন ওয়েব সকেটের অনেকগুলো প্রোজ এন্ড কনস আছে, ওটিরও প্রোজ এন্ড কনস আছে। এখন প্রোজ গুলো কি কি, এটা মেমোরি এফিশিয়েন্ট, একদম কম মেমোরিতেও ভালো, মানে লো লেটেন্সি যে ব্যাপারটা আছে এটা হ্যান্ডেল করার জন্য ওটি আই গেস বেস্ট সলিউশন। বাট এই সাথে সাথে এটার কমপ্লেক্সিটিও আছে, কনসও আছে। কমপ্লেক্সিটিটা কি, এটার অ্যালগোরিদম কমপ্লেক্সিটি হিউজ অনেক। এটা অ্যালগোরিদমের মানে যদি আমি প্রোগ্রামার সাইডের কথা চিন্তা করি, এটা একটা হিউজ একটা কমপ্লেক্স অ্যালগোরিদম। সবার দ্বারা এই অ্যালগোরিদম মানে কম্প্রিহেন্স করা আই গেস ইটস নট কাপ অফ টি ফর এভরিওয়ান। বাট হ্যাঁ, যারা ডেভেলপ করছে হ্যাটস অফ টু দেম। মানে এটা যদি না করতো, আজকে আমরা এক্সাম্পলটা আনতেছি কিসের, গুগল ডক্সের, রাইট? এখন আমি আপনাদের আরেকটা বলি, এই সেম টেকনোলজি ইউজ হইতেছে ফিগমাতে, ট্রেলোতে। কারণ ফিগমাতে কি করছে, একই ফাইলে আমরা সাইমultaneously ডিজাইন করতেছি, সাইমultaneously চেঞ্জেস করতেছি, কমেন্ট করতেছি। সেম টেকনোলজি ইউজ হইতেছে ফিগমাতে। এখন এটার কোন যে আরেকটা আছে, সেন্ট্রালাইজেশন রিকোয়ার্ড। মানে কি, আমার প্রতিনিয়ত নেট কানেকশন রাখা লাগতেছে, আর সার্ভার সাইডে আমার কমিউনিকেশন করা করা লাগতেছে। এমন না যে আচ্ছা ঠিক আছে, আমার একটা ফাইল আছে, আমি এটা অফলাইনে আমার কপি নামাই নিলাম, চেঞ্জেস করলাম, যখন আমার অনলাইন বা নেট কানেকশন চলে আসলো, ওই যে চেঞ্জেসটা টাইম স্ট্যাম্প অনুযায়ী রিঅর্ডার সাফল হয়ে একদম লাস্ট হয়ে গেল রিয়েল টাইমে। এই যে প্রবলেমটা যে দেখা দিল, এটা কিন্তু ওটি করতে পারতেছে না, অফলাইন যে কপির ব্যাপারটা, অফলাইন বেস যে অ্যাপ্লিকেশন হ্যান্ডেলিং। এই প্রবলেমটা সলভ করার জন্য গুগল ডক্স কি করলো, সিআরডিটি নিয়ে আসলো। সো সিআরডিটি কি, কনফিগ ফ্রি রেপ্লিকেটেড ডেটা টাইপস। সো সিআরটি তে যাওয়ার আগে আরেকটা বলতে চাই যে ওটি আরেকটা প্রবলেম আছে, সেটা হইতেছে যে ওটি আসলে কনফ্লিক্ট সলভ করতে পারে না। ওর কাজ কি, ওর কাজ হচ্ছে হিস্ট্রি রিরাইট করে দেওয়া, যেমনটা আমরা গিটহাবের ক্ষেত্রে কি করি, গিট ইবেস করি, হিস্ট্রি রিরাইট করতেছি। সো ওটিটার এটাও আরেকটা লিমিটেশন, সে কমপ্লিটলি কনফ্লিক্ট ফ্রি মার্চ করতে পারে না। সো এখন আমরা সিআরটি নিয়ে আলোচনা করব। সিআরডিটি হচ্ছে কনফ্লিক্ট ফ্রি রেপ্লিকেশন ডেটা টাইপস। আর ফিগমাও এখন তারা সিআরটি ইউজ করে, গুগল ডক্স ইউজ করে, এন্ড অনেক কমপ্লেক্স সিস্টেমগুলো, কোলাবোরেটিভ টুলগুলো সিআরটি ইউজ করে, ইভেন নোশনও সিআরটি ইউজ করে। ওকে সাফিক ভাই, কন্টিনিউ। সো এই যে একটু আগে যেটা বললো সজীব ভাই, সিআরডিটি। এখন আমরা একটু আগে বলছিলাম ওটি হিস্টোরিয়ান অ্যাপ্রোচ। সো সিআরডিটিটা কি, সিআরডিটিটা মোর ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। মানে এখানে এই কনফ্লিক্টটা রিজলভ করার জন্য আমাদের সিআরডিটি কি করতেছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে, হিউজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে হইতেছে। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে কি হচ্ছে, আমার চেঞ্জেস গুলো যেটা আছে ওটা রিয়েল টাইম আমরা ইউজারদের দেখাইতে পারতেছি, যেটা ওটি পারতো না। এটার আরেকটা সুবিধা আছে, সুবিধাটা হলো এটার আপনার ডিসেন্ট্রালাইজ। মানে আমার অফলাইন কপিতে যদি আমি চেঞ্জেস করি, সজীব ভাই যদি সজীব ভাইয়ের কোনো একটা কপিতে চেঞ্জেস করে, ফাইল কিন্তু একটাই, কিন্তু আমি ফাইলটা অফলাইনে নিয়ে এসে আমরা 3জন বা 2জন চেঞ্জেস করলাম, যখন ফাইলটা অনলাইন হবে সবার চেঞ্জেস গুলা সিআরডিটি কি করবো, ক্যালকুলেশন করবো যে কার চেঞ্জেস গুলা কোন টাইম স্ট্যাম্পে বা কোন অর্ডারে সাফল করলে আমার ফাইনাল রেজাল্ট আসবে, ওইটা যখন সার্ভারে যাবে রিয়েল টাইম শো করে দেখা দিবে আমাদের। তো জিনিসটা কি হচ্ছে যে সিআরডিটি প্রত্যেকটা কি স্ট্রোকে ইউনিক আইডি, ইউনিক আপনার ইন্টেনশন যেটাকে বলে, আমি সহজ ভাষা বলতেছি, ইন্টেনশন এন্ড আইডি এগুলো সেট করে দিতেছে, যেটা ওটি দিত না। আমি তো কি বলছিলাম, ওটিতে টাইম স্ট্যাম্প নিত, বাট মেটাডাটা কয়েকটা নিত, বাট প্রপার মেটাডাটা নিত না। বাট সিআরডিটি কি করতেছে, ও মেটাডাটা ইন্টেনশন সহ যা যা লাগে সব ক্যালকুলেশন প্রত্যেকটা কি স্ট্রোকে প্যাকেজ আকারে পাঠিয়ে দিতেছে।
যখন এগুলো সব চেঞ্জেস গুলো একসাথে হয় তখন ক্যালকুলেশন করা আমাদের প্রপার একটা রিঅ্যারেঞ্জ একটা রেন্ডেশন দিয়ে দিতেছে, যেটার মাধ্যমে আমরা ফাইনাল যে রেজাল্টটা ওটা পাইতেছি। সো এটার মাধ্যমে কি হইতেছে, যেটা আরো অ্যাকুরেট হইতেছে, আরো কমপ্লিটলি হইতেছে। একটু আগে যেটা বললাম যে একই ফাইলে যদি 50 জন কাজ করে সাইমultaneously, স্বাভাবিক ক্র্যাশ করার কথা, বাট এই ক্র্যাশটা হোল্ড করতেছে কে? সিআরডিডি। এখন সিআরডিডি নিয়ে যদি আমি এটার প্রোজ এন্ড কনস এর কথা বলি, প্রোজ এটি বাই ডিরেকশনাল, আপনার অফলাইনে হইতেছে, আপনার অনলাইনে আরো ইজিলি রিয়েল টাইম কমিউনিকেশনের যে ব্যাপার স্যাপারটা আসতেছে। কিন্তু এটার কনস হলো এটা প্রচুর মেমোরি গিলার, এটা প্রচুর মেমোরি ওভারহেড, মেমোরি খায়। বাট কনসিস্টেন্সির যদি কথা বলি, পি2পি রেডি বা ডিসেন্ট্রালাইজেশন যে ব্যাপারটা আছে, আবার একটু আগে যেটা বললাম ওটি যে কমপ্লেক্সিটি, এই সবগুলা সলভ করতেছে সিআরডিডি। সিআরডিডির লজিক কিন্তু অত কমপ্লেক্স না। পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে যে সিআরডিটি যদি পিয়ার টু পিয়ার ডাটাবেস সিস্টেমে কাজ করতেছে, তার সার্ভার লাগতেছে না, যেমনটা ওটিতে লাগতেছে। সো আমরা এই ক্ষেত্রে ওয়েবআরটিসি কেন ইউজ করি নাই? ওয়েবআরটিসি তো পিয়ার টু পিয়ার কাজ করতো, সো আমরা ওয়েবআরটিসি কেন এটার ক্ষেত্রে কাজ করি নাই, এই বিষয়ে যদি। আচ্ছা, ওয়েবআরটিসির কাজটা কি? রিয়েল টাইম আপনার কমিউনিকেশন করতেছে, রাইট? এখানে আমার রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য কি লাগতেছে? নেট কানেকশন লাগতেছে, সার্ভারে আমার ওই রুমে থাকা লাগতেছে, রাইট? এখন কথা হলো, আমরা তো জিনিসটা আমার তো মোবাইলে নেটওয়ার্ক কানেকশন নাও থাকতে পারে, আমার নেটও নাও থাকতে পারে, বাট আমি ধরেন আমি গুগল ডক্স এটা চেঞ্জেস করতেছি, হুট করে আমার নেট চলে গেল, তাই বলে কি আমার চেঞ্জেসটা থাইমা যাবো? ওটা তো অফলাইনে আমার একটা জায়গায় ক্যাশ করে রাখা লাগবে, একটা জায়গায় তো আমার জিনিসটা সেফ থাকা লাগবে। এই সিআরডিডি এই প্রবলেমটা সলভ করতেছে। সিআরডিডি অনলাইনে যেমন আমাদের ব্যাকআপ দিতেছে ওয়েব সকেটের মতো, ওয়েবআরটিসির মতো, সেম কাজটা করতেছে অফলাইনেও। অনলাইনে যেমন দেখা যাচ্ছে অফলাইনেও দিতেছে। অফলাইনে কি করছে, আমার চেঞ্জেস গুলা উইথ মেটাডাটা, উইথ টাইম স্ট্যাম্প, উইথ এভরিথিং ও স্টোর করে রাখতেছে। যখনই আমি অনলাইন কানেক্ট বা আমার নেটওয়ার্ক কানেকশন ব্যাক চলে আসতেছে, ওর ম্যাজিক করে দিতেছে, ওর কাজ করে দিতেছে, আমার যে চেঞ্জেস দরকার ছিল ওই চেঞ্জেসটা ও শো করে দিতেছে, যেটা ওয়েবআরটিসি পারতেছে না। অফলাইনের বিষয়টা না একটু গভীর আলোচনা করবো। তো তার আগে আরো কয়েকটা কোশ্চেন, যে সিআরডিটি যে লেয়ারে কাজ করতেছে, যে লেয়ারে কাজ করবে, ওয়েবআরটিসি কিন্তু সেই লেয়ারে কাজ করানো যেত। হুম। তো তবুও কেন আমরা ইউজ করতেছি? এটার কি একটা ইস্যু হতে পারে? এটা কি নেটের কারণে হতে পারে কিনা? যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস রেজুলেশন, পিয়ার টু পিয়ার একটা বিশাল বড় একটা বাধা, এই এটা একটা প্রবলেম হতে পারে কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা বাধা হইতে পারে। তো এটার বাধা জিনিসটা আমি একটু ইজিলি করে দিই। যেমন ওটির ক্ষেত্রে আমি কথাটা বলি, ওটির ক্ষেত্রে কি হইতেছে, মানে জিনিসটা একটা কারেন্ট স্টেট মেনটেন করতেছে, আর এটা কি করতেছে, অটোমেটিকলি মার্জ করে দিতেছে সিআরডিটি। আর ওয়েব সকেটের যে ব্যাপারটা আছে, ও যে নেটওয়ার্ক লেয়ারে কাজ করতেছে, আমরা যদি ওই হিসাবে চিন্তা করি, সিআরডি টু সেম নেটওয়ার্ক লেয়ারই কাজ করতেছে। এখানে যদি আমি লেটেন্সির ইস্যু নিয়ে কথা বলি, ওয়েব সকেট কুড বি বা ওয়েবআরটিসি কুড বি গুড ফিট, যদি আমি অনলি লেটেন্সির পার্সপেক্টিভটা চিন্তা করে থাকি। বাট এখানে যারা এই টেকনোলজিগুলো ডেভেলপ করছে, ওরা নট অনলি লেটেন্সি, ওরা আরো অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, ওগুলো মাথায় রাখছে। তো আমি যদি একটা জিনিস বেটার করতে চাই, আমার সেই সাথে কিন্তু বাকিগুলোও ডাউনগ্রেড হয়ে যেতেছে। তো আমার কি দরকার, প্রপার সবগুলো একটা প্রপার ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সটা বজায় রাখার জন্য দে হ্যাভ গন উইথ সিআরডিটি টেকনোলজি। এখন সিআরডিটি জিনিসটা নেটিভে সেই সাপোর্ট দেয়, এটা একটা স্পেশাল ডেটা স্ট্রাকচার হেভি, এটার পি2পি ডিস্ট্রিবিউশন, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন বেটার করে, স্টেট সিং, জেসন চ্যাট, অনলাইন অফলাইন এভরিওয়্যার জিনিসটা সাপোর্ট দিতেছে, যেটা ওয়েবআরটিসির ক্ষেত্রে আমি পাইতেছি না। ওয়েবআরটিসির বিগেস্ট ড্রব্যাকটি হলো এটা, যে ওর অফলাইন সাপোর্টটা নাই, যেটা আমার সিআরডিটি সলভ করে দিতেছে। দ্যাটস ওয়াই পিপল হ্যাভ গন উইথ দ্য সিআরডিটি। ওকে, ওকে। এখন আমার নেক্সট কোশ্চেন হইতেছে যে অফলাইন কিভাবে, অফলাইন রিডিং কিভাবে হ্যান্ডেল করতেছে? লাইক সিআরডিটি যখন আমি অফলাইনে আছি, সিআরডিটি তো সাথে সাথে আমার সিঙ্ক করতে পারতেছে না। সো আমার ডাটা তো আমার ফোন একটা জায়গায় স্টোর হইতেছে, কিউতে স্টোর হইতেছে বা লোকাল কোনো ডিবিতে স্টোর হইতেছে। এই কাজটা গুগল ডক্স কিভাবে হ্যান্ডেল করতেছে? কিভাবে নেট আসার সাথে সাথে আমার ডাটা ট্রান্সফার হয়ে যেতেছে, সিআরডিটির মাধ্যমে কনফ্লিক্ট দূর হয়ে যেতেছে, এটা কিভাবে করতেছে? এই প্রশ্ন জানতে চাইছি। সো এটা একটু ডিপ ডিসকাশন হয়ে যাবে, মানে পুরো অ্যাডভান্স লেভেল ডিসকাশন হবে, বাট আমি একটা সিম্পল একটা যত সহজভাবে বোঝানো যায় আমি একটা আইডিয়া দিয়ে দিই। আমি যখন অফলাইনে কাজটা হইতেছে, আমার অফলাইনে যে ক্যাশিং এর ব্যাপারটা আছে, ক্যাশিং এর সাথে আমি অনেকগুলা মেটাডাটা ও কালেক্ট করে নিতেছে, নট অনলি টাইম স্ট্যাম্প, ওর সাথে অনেকগুলা মেটাডাটা আছে, ওগুলা কালেক্ট করতেছে। এই মেটাডাটা যখন কালেক্ট করতেছে, ও একটা লোকাল ডিবি বা লোকাল ইন্ডেক্সিং ওগুলো সেভ করে রাখে, আপনার পুরো ওর অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার এগুলো সেভ করা থাকে। যখনই নেট কানেকশনটা চলে আসে, অটোমেটিক কি করে, সার্ভার সাইডে ওই সেম ফাইল, আমরা কিন্তু একটা ফাইলেই ওটার কপিতে কাজ করতেছি, রাইট? আমি তো মেইন ফাইল আমার সার্ভারেই আছে, বাট আমি কাজ করতেছি কপিতে। তো আমার কপিতে যে যে চেঞ্জেস গুলো আছে, ওই চেঞ্জেস গুলা ওই সার্ভার সাইডের যে আমার মেইন কপিটা, ওটার সাথে ও একটা কম্পারিজন করে। কম্পারিজন করার পর দেখে যে আচ্ছা, আমার সার্ভার সাইডে যেই কপিটা আছে, ওটা লাস্ট চেঞ্জেসটা কবে হয়েছে। ধরেন ওটা লাস্ট চেঞ্জেস ছিল আমার 10টা 11-তে করছে, আর আমি অফলাইন চেঞ্জেস করলাম 10টা 15-তে। এখন আমার যখন কপিটা সার্ভার সাইডে গেল, আমার যে মেটাডাটা গুলো সার্ভার সাইডে গেল, তখন অ্যালগরিদম সিআরডিটি চেক করবো যে লাস্ট চেঞ্জেসটা কখন হয়েছে, আমার এই কপি ফাইলে হয়েছে নাকি সার্ভার সাইডের ফাইলে আছে। এমন তো হতে পারে যে আমার অফলাইন থাকাকালীন কেউ একজন অনলাইনেও চেঞ্জেস করতেছে। এই কনফ্লিক্টটা দূর করতে থেকে সিআরডিটি আমার যখন কপিটা যাচ্ছে, ও আমার কপির মেটাডাটা গুলো নিয়ে কম্পেয়ার করছে, আচ্ছা লাস্ট চেঞ্জেসটা কার, কপির নাকি মেইন ফাইলের।
দেখলো যে হ্যাঁ আমার এই কপিটার চেঞ্জেসটা ছিল লাস্ট এন্ড ওটা লেটেস্ট, তো ওটা কি করলো মেনের সাথে মার্জ করে দিল। তখন সার্ভার আমার যে কপিটা ওটা সার্ভার সাইডে এজ মেন ফাইল হিসাবে মার্জ হয়ে গেছে। আর যদি সাইমultaneously আরেকজন ওখানে করা থাকে অফলাইন, তিনজনই আমরা অফলাইনে করলাম, সাপোজ আপনি আমি তপু ভাই তিনজন আমরা অফলাইনে চেঞ্জ করলাম, এখন ওই মেটাডাটার উপর ক্যালকুলেশন করে দেখবো কার ক্যাশ বা ইন্ডেক্স ডিবিতে মেটাডাটা টাইম স্ট্যাম্প সবার লাস্ট ছিল, ওই লাস্ট অনুযায়ী ওরা রিঅ্যারেঞ্জ করে। এটা কিছুই না, জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জের খেলা, আর কিছু না। যখন রিঅ্যারেঞ্জ হয়ে যায় আমার যেটাগুলো মেইন ফাইলে মার্জ করে দেয়, এটাই। That's আমি যত সিম্পলি পারছি এটা পুট করেছি, বাট এটা বিহাইন্ড দ্য সিন মাথা নষ্ট করা লজিক। লাইক এটার ম্যাথ তোমরা যদি আইট্রিপলিতে যাও, আইট্রিপলিতে গিয়ে যদি এটার পেপার পড়ো, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে তারা করছে নাকি। ইটস অ্যানাদার লেভেল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড সাইন্টিফিক প্রবলেম সলভিং, লাইক মাথা নষ্ট জিনিস। তো এটি ছিল আমার সহজ ভাষা এক্সপ্লেনেশন। যদি আরো সহজ করা যায়, তো সজীব ভাই ইউ কুড অ্যাড টু ইট। না না, explanation ঠিক আছে, আমরা জানতে পারলাম। সো এখন নেক্সট কোয়েশ্চেন হইতেছে যে গুগল ডক্স একটা ফিচার্স আছে, সেটা হইতেছে যে আমরা হিস্ট্রি দেখতে পারি, বাটন হিস্ট্রি দেখতে পারি, যে আমার গতকালকে এডিট কি হয়েছে, কে কে করতেছে আমরা দেখতে পারি। সো এই কাজটা তো যখন আমরা আগের হিস্ট্রিটা যখন ওপেন করি তখন আমরা একটা ডিফারেন্স দেখতে পারি। তো একটা ডিফারেন্স দেখতে পারি, ডিফারেন্স ওয়াইজ হাইলাইটেড থাকে, যেগুলো রিমুভ করা হয়েছে সেগুলো কি থাকে স্ট্রং, কি বলে এটাকে, কি দাগানো থাকে আর কি উপরে, যে বোঝায় যে এই লেখাটা নাই। তো এই যে ফ্রন্ট এন্ডে এই হাইলাইটিং ও হিস্টোরিক্যাল ডিফারেন্ট, এটা কিভাবে করে, এটা কিভাবে শো করে, ম্যানেজ করে কিভাবে? আচ্ছা, সো আমি যদি এই জিনিসটা বলি, ওই যে একটু আগে যেটা বললাম মেটাডাটা, মেটাডাটা গুলোকে আমার সেন্টার সার্ভার রেডিক্স বা কাফকা অ্যাপাচিতে আমার এগুলো থাকে, আমার মেটাডাটা গুলো থাকে। এখন আমি যদি এটা ফ্রন্ট এন্ডে শো এর কথা বলি, ওরা কি করতেছে, আমার যে সেন্ট্রাল সার্ভারে যে ডেটাবেসটা আছে ওই ডেটাবেস থেকে আমার মেটাডাটা গুলো কালেক্ট করে ওই ফাইলে হিস্ট্রি হিসাবে শো করে দিতেছে। এখন আমি যদি ওয়েব ভিউ থেকে দেখি, তো গুগল ডক্স যেই স্ট্যাকে করা হয়েছে, আই গেস ইফ আই এম নট রং, এটা ফ্রন্ট এন্ড মেবি জাভা, আই নো এটা ফ্রন্ট এন্ড মেবি আপনার ইদিয়া করছে, কি বলে, আমি অ্যাপেস একটা বলি, হ্যাঁ। আমি অ্যাপেস একটা বলি, ওরা এটা করছে আপনার ইদা নেটিভ অ্যান্ড্রয়েড এন্ড এখনকার রেন্ডেশনে আই গেস ফ্লাটারে ওরা সুইচ করতেছে, বাট ওরা অ্যান্ড্রয়েড দিয়েই করছে। আর এখন আপনি যেটা বলেন যে ফ্রন্ট এন্ড সাইডে কিভাবে শো করতেছে, ওকে, একটু জনগণকে একটু কনটেক্সট দিই। সো ফ্লাটার কি, ফ্লাটার হচ্ছে আচ্ছা এটা আপনি দেন, আপনি জনগণকে একটু কনটেক্সট দেন, ফ্লাটার কি আর অ্যান্ড্রয়েডের নেটিভ কি, কি করে আচ্ছা। এগুলো? সো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফ্লাটার নিয়ে কাজ করি। সো ফ্লাটার হলো তোমার গুগলের একটা ফ্রেমওয়ার্ক, যেটা কোর ল্যাঙ্গুয়েজ হলো ডার্ট। এটা গুগল আর আই গেস 2013-14 এর দিকে করছে। এটা একটা প্রবলেম সলভ করার জন্য এই ফ্রেমওয়ার্কটা বানাইছে। সেটা হলো আমরা তো দুই ধরনের অ্যাপ মোবাইল ফোন ইউজার, একটা হলো আইওএস, একটা হলো অ্যান্ড্রয়েড। সো যখন আমরা অ্যান্ড্রয়েড ইউজার, তখন আমাদের আর্লি 2013 যে অ্যাপগুলো ইউজ করতাম ওগুলো ছিল সব কটলিনে করা, হয় জাভাতে করা নাহলে কটলিনে করা। ওই সেম অ্যাপটা যদি আমি আইওএস এর জন্য অ্যাপ স্টোরে দিতে যেতাম, তখন আমার কি করা লাগতো, সুইফটে কোড করা লাগতো। তো এই যে দুইটা প্ল্যাটফর্মের জন্য যে আমরা আলাদা আলাদা কোড বেজে কোড করতেছি, এই প্রবলেমটা সলভ করার জন্য গুগল একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসে উইচ ইজ কল্ড ফ্লাটার। ফ্লাটার এটা কি সুবিধাটা দিতেছে, কিভাবে প্রবলেমটা সলভ করতেছে, ফ্লাটার বেসিক্যালি আমার যে ক্রস প্ল্যাটফর্ম ইস্যুটা আছে না, এটা সলভ করে দিতেছে। মানে আমি কোড লিখবো একবারই, বাট আমার অ্যাপ হবে দুইটা প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড দেন 2017-18 এর দিকে ফেসবুক কি করলো, ওদের একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসলো কল রিয়াক্ট নেটিভ। তো রিয়াক্ট নেটিভও সেম কাজ করে, বাট পপুলারিটির দিক থেকে ফ্লাটার আর কি মার্কেটটা গ্র্যাব করে ফেলছে, এন্ড এটা ডিমান্ড অনেক আর কি বাইরে ফ্লাটারে। সো ফ্লাটার হলো তোমার অ্যাপ ডেভেলপমেন্টের একটা ওয়ান অফ দ্য বেস্ট টুলস বা এসডিকে তোমরা যেভাবে পুট করো। সো এটা যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে, হয় দুই ধরনের অ্যাপ ডেভেলপার আছে, একটা হলো নেটিভ অ্যাপ ডেভেলপার আর একটা হলো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপার। তো নেটিভ যারা কারা, আইদার অ্যান্ড্রয়েড ফোকাস নাহলে আইওএস ফোকাস। যারা অ্যান্ড্রয়েড ফোকাস ওরা হয় কটলিন দিয়ে করবে নাহলে জাভা দিয়ে করবে অ্যাপ, আর যারা আইওএস ওরা সুইফট বা সি শার্প যেটাই ওটা দিয়ে করতে পারে। আর যারা চাইতেছে যে না আমি আমার অ্যাপটা দুইটা প্ল্যাটফর্মের জন্যই করবো, বাট আমি একটা কোড বেস দিয়ে কাজ করবো, সেক্ষেত্রে ইউ গাইজ কুড চুজ ফ্লাটার। আর ফ্লাটারটা তোমার অনেক ডেভেলপার ফ্রেন্ডলি, লাইক এটার লাইব্রেরি হিউজ, এটার অনেক মানে সুবিধা আছে। এটা রিসেন্ট যে রেন্ডেশনটা আছে, রিসেন্ট যে আপডেট আছে, এখানে অনেক তোমার ফ্লাটারের যে রেন্ডারিং ইঞ্জিন স্কিয়া এটা অনেক ইমপ্রুভ করছে। আর ফ্লাটার দিয়া তোমার অ্যাপ লেটেন্সি খুবই খুবই জোস, লাইক যা ফ্লাটার দিয়া করা অ্যাপ আর তোমার নেটিভে করা অ্যাপ অনেকে, আমি বলবো নেটিভ এখনো আনবিটেবল, বাট এই আনবিটেবলের যে ক্রাইটেরিয়াটা আছে না, এটা ফ্লাটার একমাত্র ফ্রেমওয়ার্ক যেটা নিয়ারলি বিট করার মতো। যদি তুমি রিয়াক্ট নেটিভের সাথে কম্পেয়ার করো, রিয়াক্ট নেটিভ তোমার কটলিন বা সুইফট এর ধারে কাছে যাবো, এটা রিয়াক্ট নেটিভ দেয়। আচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছিল, আচ্ছা ওকে। সো যারা ধরো একটা অ্যাপ বানাইলো রিয়াক্ট, কারোর মনে কোশ্চেন আছে, সামি মোল্লা রাইট? ভাই আমার মাহফুজুর রহমান।
মাহফুজ রহমান, ওকে। মাহফুজ, কোয়েশ্চেন করো। এখানে মানে যেটা বলা হচ্ছিল যে জাভা, তারপর হচ্ছে সুইফট। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আগে যে কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল ওগুলো মেইনলি অনেক আর্কিটেকচার ছিল, কিন্তু জাভা হচ্ছে একটা প্রবলেম সলভ করছিল যেটা সব মেশিনেই চলতো আর কি। ঠিক আছে, এটাই হুম। ক্লাস কিংবা জেবিএম। মানে জাভা ফাইলটাকে হচ্ছে একটা ক্লাস বা বাইনারি ফাইলে রূপান্তর করতো, দেন ওই বাইনারি ফাইলটা সব মেশিনে ইউজ করতো। এখন কথা হচ্ছে আইওএস কি এমন আর্কিটেকচার ইউজ করলো যে জাভা ওইখানে কাজ করলো না, যেহেতু জাভা আমার সব মেশিনেই কাজ করতো। ওকে, সো হ্যাঁ, কোয়েশ্চেনটা হইতেছে যে মাহফুজ বলছে, তার কোয়েশ্চেন হইতেছে যে জাভার একটা ভার্চুয়াল মেশিন আছে, জাভা জেভিএম। সো এইটা সব জায়গায় কাজ করলো কেন অ্যাসে কাজ করে না? ওকে, এটা হইতেছে কোয়েশ্চেন। ওকে সাকিব আচ্ছা, ভাই। এটার কোয়েশ্চেন আমার যেই আমি যতটুকু পড়ছিলাম বা আমি যতটুকু আর্লি স্টেজে এটা নিয়ে কিউরিওসিটি আসলো, আমি যতটুকু জানি, আই মাইট বি রং, বাট এটা হতে পারে তোমার যে প্রসেসর আর্কিটেকচার ডিজাইন, অ্যান্ড্রয়েডে যে ধরনের প্রসেসর ইউজ করা হয় বা যে ধরনের বাইনারি স্ট্রাকচার, মাইক্রো কন্ট্রোলার স্ট্রাকচার ইউজ করা হয়, আইওএস এ কিন্তু পুরোটাই ডিফারেন্ট। অপারেটিং সিস্টেম থেকে নিয়ে তোমার সব কিন্তু আইওএস এ ডিফারেন্ট। এখন আমরা যে জেবিএম এর কথাটা বললাম, জাভা ভার্চুয়াল মেশিন, এটা মূলত কিসের জন্য হইতেছে? তোমার বিভিন্ন উইন্ডোজ, লিনাক্স, উবুন্টু বা ইভেন তোমার ম্যাক ফাইলেও, ম্যাক অপারেটিং সিস্টেম এটা কাজ করতেছে। বাট জাভা কিন্তু শুরুর দিকে তোমার আচ্ছা, একটা কথা বলি, তোমরা হয়তো সবাই বাটন ফোনে স্নেক গেম খেলছিলা, রাইট? বা এরোপ্লেনের গেমগুলো খেলছিলা। হ্যাঁ, ওই গেমগুলা যখন স্টার্ট হইতো স্প্ল্যাশ স্ক্রিনে জাভার একটা লোগো দেখতা, রাইট? হ্যাঁ, দেখতাম দেখতাম। তখন হ্যাঁ, তখনকার আমলে প্রত্যেকটা মোবাইলে গেমস বলো, অ্যাপ্লিকেশন বলো, মোস্ট অফ দেম ওয়াজ ডান বাই জাভা। এখন কথা হলো, আইফোন যখন বাজারে রিলিজ করে, ওরা প্রথম নন বাটন মোবাইল গুলা রিলিজ করে। এটা তো মনেই আছে, 2000 কত 5-6 দিকে। তখন ওরা একটা আলাদা অপারেটিং, না না না, আরো আগে আরো আগে আরো আগে। সো সো তখন ওরা যে অপারেটিং সিস্টেমটা নিয়ে আসে, যে ওএস ভার্সন, আইওএস ভার্সনটা নিয়ে আসে, ওই ভার্সনে ওরা জাভাটা কমপ্লিটলি, জেভিএম এর যে সাপোর্টটা ওটা কমপ্লিটলি রাইট অফ করে দেয়। তাহলে ওদের একটা মার্কেট ভ্যালু বাড়াতে হবে, ইউনিকনেস বাড়াইতে হবে। তো এই জন্য ওরা এই জিনিসটা বাদ দিয়ে নিজেদের একটা ক্র্যাশ থেকে একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করে, যেটা সুইফটের মাধ্যমে করা হয়। সো এতে কি হইতেছে? এতে অথেন্টিসিটিটা বাড়তেছে, তোমার ইউনিকনেসটা বাড়তেছে। আর এমন না যে জাভাতে করা অ্যাপ তোমার আইওএস এ সাপোর্ট করবে না, আইওএস এ সাপোর্ট করবে, বাট ওটাকে তোমার অনেক মেথড চ্যানেলের মাধ্যমে কনভার্ট করে নিতে হবে। এমন, আচ্ছা আমি তোমাকে বলি যে আমি যে ফ্লাটার দিয়ে যদি আমি একটা অ্যাপ বানাই, মূলত কি হইতেছে? ওই কোড করতেছি ডার্টে, বাট আমার অ্যাপটা তো আইওএসও যেতেছে, অ্যান্ড্রয়েডও যেতেছে। তো এখন আইওএস এ এমন কি চেঞ্জেস আসতেছে যার জন্য আমি অ্যাপ স্টোরে আমার অ্যাপটা দিতে পারতেছি? চেঞ্জেসটা হলো, ফ্লাটার করতেছে আমার পুরা কোডটারে ট্রান্সলেট করে ও সুইফট কোডে মেথড চ্যানেলের মাধ্যমে কনভার্ট করে ফেলতেছে। সো ওই আর্লিয়ার স্টেজে যারা জাভা ডেভেলপার ছিল, তারা দেখলো যে আমার অ্যাপগুলো এখন আইওএস এ দিতে গেলে আমার এই সাপোর্টটা আসতেছে না। আই গেস শুরুর দিকে জাভা সাপোর্টটা ছিল, বাট পরবর্তীতে যখন আইফোনের পপুলারিটিটা বাইরে গেল, ওরা মার্কেটটা গ্র্যাব করার জন্য, ইউনিকনেস বজায় রাখার জন্য এই জিনিসটা উঠে একদম সুইফটে কনভার্ট করে গেছে, যাতে মার্কেট ডিমান্ডটা বাইরে যায়। সো ওরা তখন থেকে বললো যে হ্যাঁ, আমাদের আইওএস স্টোরে সুইফট সাপোর্টেড অ্যাপ ছাড়া আমরা ওটা নিব না। এর পরবর্তীতে গিয়া যখন তোমার আইফোনের হাইপটা চলে আসে, তখন তোমার এই জিনিসটা কি হলো, দেখা গেল বড় বড় কোম্পানিরা এই প্রোটোকল বা এই জিনিসটা মানা শুরু করে দিল। আছে, আমি যদি অ্যাপ বানাতে চাই, আমার কি করা লাগবে? অ্যান্ড্রয়েডের জন্য একটা কোড বেস মেনটেন করা লাগবে, আইওএস এর জন্য আমার আরেকটা কোড বেস মেনটেন করা লাগবে। তো এটা একটা প্রবলেম দেখা দিল, তখন থেকেই প্রবলেমটা দেখা দিল। এরপরে গিয়ে সলিউশনটা আসলো ফ্লাটারে আর রিয়েক্ট নেটিভে। বাট তোমার অ্যান্সারটা হয়তো পেয়ে গেছো যে এটার কেন সাপোর্ট করে নাই, ওদের অপারেটিং সিস্টেম আর তোমার প্রসেসর ডিজাইনের ডিফারেন্সেস এর কারণে। আমার নেক্সট কোশ্চেনটা এটাই ছিল যে চিপ ডিজাইনের ক্ষেত্রে যদি আমার বিভিন্ন ডেটা লাইন, অ্যাড্রেস লাইন এসবের বিভিন্ন ডিফারেন্স থাকে আর কি, তো ওটা সমস্যা না, কিন্তু পরবর্তীতে রিয়াক্ট নেটিভ এবং ফ্লাটার মানে কি এমন করলো বা কি পরিবর্তন আনলো যাতে এই মুহূর্তে মডার্ন চিপ, তারা যদি ওই সময় স্ট্রিক হয়ে থাকে তাহলে তো এখন হুম। তারও স্ট্রিক। ঠিক আছে, হুম। তাহলে কি এমন চেঞ্জ করলো যে? তো এটা আমি জানতে পারলাম আপনার মাধ্যমে যে তার মানে আমি ডার্টে যেই কোডটা লিখবো আর কি, ওদের ভিতরে যে ইঞ্জিন বা যেটাই আছে আর কি, হুম। ওইটা হচ্ছে আমার পুরো কোডটাকে হচ্ছে সুইফটে কনভার্ট করবে আইওএস এর Yes, জন্য। হ্যাঁ দেন হচ্ছে আমার এটা আইওএস মানে ভালোভাবে চলবে। থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে, আশা করি তোমার কোশ্চেন পাইছো। সো বেসিক্যালি কি হইলো, আমি একটু জেনারেলি ইজি আর এই কনভার্টটা কিভাবে হয় এটা আমি বলে দিই। কনভার্টটা হয় মেথড চ্যানেলের মাধ্যমে। সো মেথড চ্যানেলের মাধ্যমে তুমি আচ্ছা, এখন আমরা বর্তমানে, আমি যেহেতু মেশিন লার্নিং নিয়েও কাজ করি, রিসেন্টলি শুরু করছি, বেশি দিন হয়নি। সো আমরা যে প্রবলেমটা ফেস করি, ফ্লাটারে এখনো অনেক তোমার লিমিটেশন আছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে। এই প্রবলেমগুলো আবার নেটিভ কোড বেজে নাই, কটলিনে নাই, সুইফটেও নাই। আমি সুইফটে ইজিলি মেশিন লার্নিং এর বড় বড় মডেলগুলো কাজ করাতে পারবো, বা ইয়েলো নিয়ে কাজ করাতে পারবো, সিএনএন নিয়ে কাজ করতে পারবো। বাট ফ্লাটার না, এগুলো করতে গেলে অনেক লিমিটেশন আছে। সো এই লিমিটেশনটা দূর করার জন্য আর্লিয়ার তোমার যে ইয়াগুলো ছিল, এসডিকে রেন্ডেশন গুলো ছিল, ওইখানে না এই মেথড চ্যানেল গুলা ওরা ইঞ্জিন লেভেলে রাখছে, রুট লেভেলে ছিল। বাট ফ্লাটার পরবর্তীতে গিয়ে কি করছে, যখন এআই হাইপটা শুরু হলো, ওরা মেথড চ্যানেলটা না মেইন ইঞ্জিন থেকে তো রাখছে, মেইন ইঞ্জিনের বাইরে এজ এ থার্ড পার্টি প্যাকেজ হিসাবে রেখা দিচ্ছে, যাতে আমরা চাইলে ফ্লাটারেই নেটিভের কোড করা এজ এ মেথড চ্যানেলের মাধ্যমে আমরা ওই জিনিসটা পাস করাইতে পারবো। এখন তোমার
সুইফটে আমার মেশিন লার্নিং এর একটা মডেল দিতে হইব। তুমি ফ্লাটারে ওই মডেলটা নিয়ে মেথড চ্যানেলের মাধ্যমে মডেলটাকে তুমি সুইফটে পাস করাই দিলা। সুইফটে যে কোডগুলো থাকে আইওএস নামে একটা ফোল্ডারই থাকে, ওইখানে তুমি পাস করাই দিলা। তাহলে কি হইব, যখন তোমার অ্যাপের আইওএস ভার্সনটা রেডি হয়ে আসবে, ওই আইওএস ভার্সনে তোমার মডেলটা ইজিলি রান করবে। এটা কিভাবে হইতেছে? মেথড চ্যানেলের মাধ্যমে, যেটা আর্লিয়ার জেনারেশনে ফ্লাটার এটা লিমিটেশন ছিল, যা এখন সলভ হয়ে গেছে, বাট আগে এই জিনিসটা আমরা ফেস করতাম। ওকে, সো একটু সিম্পল ভাবে যদি বলি, মাহমুদের কোশ্চেন অ্যান্সারটা ছিল যে যে জাভা সব জায়গায় কাজ সাপোর্ট করে, সব জায়গায় কাজ করে প্রত্যেকটা মেশিনে। কারণ কি জাভা কাজ করে কিভাবে? তার ভার্চুয়াল মেশিনে, তার ভার্চুয়াল মেশিন যতগুলো আর্কিটেকচারে কাজ করবে সব আর্কিটেকচারে জাভা কাজ করবে। কিন্তু এখন কথা হইতেছে যে কেন আমরা আইফোনের জন্য জাভা ইউজ করতেছি না? আমরা অ্যান্ড্রয়েডের জন্য জাভা ইউজ করতে পারতাম না? গুগল নিয়ে আসছে, জাভা এসডিকে বানাইছে, তাদের ডেলবিক নামে একটা জেভিএম আছে, সেটা অ্যান্ড্রয়েডের মধ্যে রাখছে, যার কারণে আমরা জাভা দিয়ে কোড করতে পারতেছি। আর আইওএস সেটা করে নাই, আইওএস নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছিল অবজেক্টিভ সি, তারপর চলে গেলো সুইফট। তো এই কারণে চলতেছে। ঠিক আছে, তো এই হলো সিম্পলিফাইড অ্যান্সার। ওকে, তাহলে সাফিক ভাই, আর যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, নাহলে সাফিক ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, এই তো ছিল আমাদের গুগল ডক্স এর কাহিনী। এখন আমরা নাইলে উবারে চলে যাই, উবারটা অনেক ইন্টারেস্টিং। উবার নিয়ে আলোচনা করলে আরো অনেক কিছু শিখতে পারবো সবাই। শিওর শিওর। তো আমরা তো মোটামুটি সবাই পাঠাও উবার অ্যাপ চিনি। তো আমরা এখন উবারের আন্ডার দ্য হুড চলে যাই, কিভাবে কি কাজ করে। তো উবারের মেন চ্যালেঞ্জটা হইতেছে রিয়েল টাইম ম্যাপ, মেসিভ স্কেলে রিয়েল টাইম ম্যাপ। তো এইটার আগে শুরু করেন কিভাবে রিয়েল টাইম ম্যাপ কাজ করে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় লোকেশন দিলাম, এটা আমার রিয়েল টাইমে আমার লোকেশন দেখাই দিতেছে, আমার গন্তব্যস্থলে পৌঁছায় দিতেছে। আমি যখন কোনো লোকেশন সেট করতেছি যাওয়ার জন্য, সো এটা রাইডারের কাছে চলে যেতেছে, নোটিফিকেশন কিভাবে চলে যেতেছে। হ্যাঁ, তো কোশ্চেন গুলো। আচ্ছা, সো এটা নিয়ে আমি যেই কয়দিন আগে, বুঝছো, আমি আমার একটা পার্সোনাল প্রজেক্টে এই উবারের আর্কিটেকচার নিয়ে আমি একটা পেপার পড়ছিলাম। তো এটা পড়ার পর আমি আর্লিয়ার একটা নোট করে রাখছিলাম, সো ওই নোটটা আজকে হেল্প আসছে। তো আমি যখন সজীব আমার বলছে যে উবার নিয়ে আলোচনা করতে হবে, আই ওয়াজ এক্সাইটেড, কারণ আমি অলরেডি উবার নিয়ে ওদের যে আর্কিটেকচার আছে এগুলো নিয়ে আমি অনেকটা স্টাডি করছিলাম। সো উবারের ব্যাপারটা কি হয়েছে, উবারের ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। উবার নিয়ে একটা সিরিজও আছে, সুপার পাম্প নামে, হয়তো তোমরা দেখতে পারো, দেখলে বুঝতে পারবো জিনিসটা কি। সো উবারের যাওয়ার আগে ওদের একটা স্ট্যাটিস্টিক, ইয়ারলি স্ট্যাটিস্টিক, টিল দিস ডেট ওদের এখনো 180 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। 180 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার পার ডে, মানে এটা কিন্তু বিশাল একটা নাম্বার অফ ইউজার্স। একটা অ্যাপ 180 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার হ্যান্ডেল করতেছে। এটা স্কেলেবল যদি না হয়, এটা এতদিন এত বড় হইতেই পারতো না। এটা আরেকটাই হলো, ওরা 44.94 ওয়ার্থ বিলিয়ন্স অফ ওয়ার্থ বুকিংস ওরা পার ইয়ার করে থাকে। লাইক ওদের লাস্ট ইয়ারের এটা ছিল, স্ট্যাট ছিল 44.94 বিলিয়ন। অ্যান্ড দেন তোমার 76% মার্কেট হলো ইউএস, আর বাকিটা হলো তোমার ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট গুলো আছে ওগুলো ওরা কাভার করতেছে। এখন আর্লিয়ার স্টেজে যখন উবার অ্যাপটা হয়েছে, তখন কি হতো, যখন একজন ইউজার একজন ড্রাইভারের জন্য অ্যাপ্রোচ করতো বা অ্যাপে ঢুকতো, অ্যাপ্রোচ তো দূরে থাকে, অ্যাপে যখন ঢুকতো তখন ওরা, এই যে একটু আগে সজীব ভাই বলছে না পোলিং বেসড অ্যাপ্রোচ, শুরুতে ছিল ওরা পোলিং বেসড অ্যাপ্রোচ, ঠিক আছে? তাহলে কি হতেছে, আমি যখন আমার মোবাইল দিয়ে উবার অ্যাপে আমি ঢুকি, সাথে সাথে একটা এপিআই হিট হতেছে। কোথায়? সার্ভার সাইডে, বা সার্ভার যে মেইন সার্ভারটা ছিল ওখানে। সার্ভারে বলতেছে আমার আশেপাশে কোনো নতুন ড্রাইভার আছে কিনা, কোনো ড্রাইভার আছে কিনা। এই হিটটা হইতেছে কন্টিনিউয়াস। এখন ইমাজিন করো, অ্যাপটার ভিতরে যদি সাইমultaneously 10,000 মানুষ ঢুকে, আর 10,000 মানুষের এপিআই হিট যদি একটা সেন্ট্রাল সার্ভারে পড়ে, অ্যাপের কি অবস্থা হবে? অ্যাপের তো নিশ্চয়ই 12টা বেজে যাবো। আর এটি 12টা বাজছেও কিভাবে? আর্লিয়ার স্টেজে দেখা যেত একটা উবার অ্যাপ যখন নামা মানুষ ঢুকতে যেত, ওর লোডিং স্ক্রিনেই টাইম যেত, অনেক টাইম যেত, কারণ ও কন্টিনিউয়াসলি পোলিং রিকোয়েস্ট করতেছে, অনেক ইউজার হ্যান্ডেল করতেছে। তার উপর ম্যাপের এপিআই আছে, ড্রাইভার সাইডের তোমার এপিআই আছে। ইট ওয়াজ এ ম্যাসেকার। কেন? কারণ ওরা শুধু দিকে পোলিং বেস অ্যাপ্রোচটা ইউজ করতো। অনেক সময় দেখা যেত তোমার অ্যাপটা ফ্রিজ হয়ে যেত, বটল নেকিং করতো। নট অনলি দ্যাট, ওদের ইউআই রেন্ডারিং থেকে শুরু করা, যেই মোবাইলে তোমার উবার অ্যাপ থাকতো ওই মোবাইলে পুরো ব্যাটারি 12টা বেজে যেত। এটা ছিল ফাউন্ড যখন আর্লিয়ার স্টেজে উবার যখন ফাউন্ডার মোডে ছিল ওরা। এই ইস্যুটা যখন দেখা দিল, তারপর ওরা এই পোলিং থেকে সুইচ করে কি হয়ে গেল, পোস্ট বেসড নোটিফিকেশন। মানে পোস্ট বেসড নোটিফিকেশন জিনিসটা কি, রাদার দেন টেকিং এ কল ফ্রম অ্যাপ, উই আর লেটিং আওয়ার সার্ভার টু কমিউনিকেট উইথ আস। এটার জন্য ওরা বানাইছে একটা টেকনোলজি হুইচ ইজ কল্ড রামেন। জিনিসটা ইন্টারেস্টিং, বাট জিনিসটার ফুল ফর্ম হলো রিয়েল টাইম এসিনক্রোনাস মেসেজিং নেটওয়ার্ক। সো এটা দিয়ে কি করে, আমি কিন্তু আবারও বলি, এই রামেন জিনিসটা আমার অ্যাপের থেকে কিন্তু সার্ভারে হিট পাঠাইতেছে না, সার্ভার থেকে আমার অ্যাপে হিট আসছে। এখন কথা হলো, সার্ভার কখন বুঝবে যে আমার অ্যাপে হিট পাঠাই দেবো? সো দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন টু পুশ নোটিফিকেশন, হোয়াট টু পুশ অ্যান্ড হাউ টু পুশ। মানে কখন, কিভাবে, কোনভাবে আমাকে সার্ভার আমার অ্যাপে নোটিশ পাঠাবে বা একটা নোটিফিকেশন পাঠাবে বা এপিআই হিটটা পাঠাবে। এটার জন্য ওরা কি করলো, যখন ওই পোলিং তোমার পুশ বেজে শিফট করলো, ওদের তোমার ব্যাক এন্ডের যে আর্কিটেকচার ছিল ওরা সবগুলো না মাইক্রো সার্ভিসে ডিভাইড করা হয়েছে।
সবগুলা লাইক তোমার ড্রাইভার অ্যালোকেশন থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে তোমার ডেস্টিনেশন ক্যালকুলেশন সবগুলো কি করলো, ছোট ছোট মাইক্রো সার্ভিসে ভাগ করে ফেলছে। এখন এই মাইক্রো সার্ভিস গুলা এক জায়গায়, মাঝখানে তোমার একটা ফায়ারবল প্রোটোকল বানাইছে ওরা। ওই প্রোটোকলের কাজ হলো আমার অ্যাপে যদি ইউজার কোনো চেঞ্জেস আনে, কোনো মেজর চেঞ্জেস, কোনো ছোট চেঞ্জেস না, মেজর চেঞ্জেস, তো মেজর চেঞ্জেস কি কি হতে পারে, কোনো ড্রাইভার খোঁজা বা কোনো একটা ডেস্টিনেশন প্রাইস দেখা বা একটা বিলিং করা বা ড্রাইভার অ্যালোকেট করা, এগুলো যদি আসে তখন ওই নোটিশটা কোথায় যায়, ফায়ার বলে যায়। ফায়ার বল তখন কি করে, আহ, তখন জিনিসটাকে রামেনের কাছে পাঠায় দেয়, যে রিয়েল টাইম অ্যাসিনক্রোনাস তোমার মেসেজিং নেটওয়ার্ক। রামেন তখন ডিসাইড করে যে আচ্ছা আমার কি টাইপের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টের সাথে আমার কি টাইপের এপিআই সার্ভারে পাঠাইতে হবে। তখন রামেন কি করে, ওই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করা একটা সার্ভারের একটা রিকোয়ারমেন্ট এপিআই হিট করে দেয়। তো আগে কি হতো, ক্লায়েন্ট যখন অ্যাপে ঢুকতো, ক্লায়েন্টই তোমার প্রত্যেকটা ক্লিকে একটা করে এপিআই হিট হইতে থাকতো। এখন কি হইতেছে, ক্লায়েন্টের যখন মেজর কোনো চেঞ্জেস লাগবে বা মেজর কোনো অর্ডার লাগবে, তখন ফায়ার বলে তোমার জিনিসটা যেতেছে, ফায়ার বল কিন্তু রামেনের দিতেছে, রামেন তখন ডিসাইড করতেছে যে আচ্ছা আমার এখন কোন এপিআইটা হিট করা দরকার। রামেন তখন তোমার সেন্ট্রাল সার্ভারে ওই মাইক্রো সার্ভিসে তোমার হিট করতেছে। এখন ধরো আমার এখন একটা রাইডার লাগবে, রাইট? তা আমি একজন ডেস্টিনেশন সিলেক্ট করছি, এখন আমার রাইডার খোঁজার জন্য আমি ম্যাপে দেখতেছি। তো ফায়ার বলে মেসেজ হয়ে গেল, ফায়ার বল রামেনের পাঠালো। রামেন কি করলো, যে ড্রাইভারদের জন্য যে মাইক্রো সার্ভিসটা আছে ওইখানে এপিআই হিট করলো, করার পর ক্লায়েন্টের কাছে একটা রেজাল্ট চলে আসলো। ঠিক আছে, ক্লায়েন্ট দেন ও দেখতে পারলো ওর ক্লোজেস্ট বা নিয়ারেস্ট এরিয়াতে কোন কোন ড্রাইভার গুলো আছে। এখন কথা হলো, একটু আগে যে বললাম যে ব্যাটারি খাইতো বা অনেক ইউআই রেন্ডারিং ফ্রিজ হয়ে যেত, অনেকে কোয়েশ্চেন করতে পারো যে এই জিনিসটা কেন হইতো। তো আমরা যখন এই নর্মাল এপিআই গুলো হিট করতাম, তখন অনেকগুলো হেডার পাঠাইতে হতো, ডিভাইসের অনেকগুলো মেটার ইনফরমেশন, অনেকগুলো জিনিস হেডারে প্যারামিটার হিসেবে পাঠাইতে হতো। এই জিনিসগুলোর কারণে আমার ব্যাটারি ড্যামেজ হতো। আর এখন যখন আমরা পুশ বেজে চলে গেলাম, রামেন টেকনোলজি নিয়ে আসলাম, এখন আমার এই আননেসেসারি হেডার্স গুলো করতে হইতেছে, দেওয়া লাগতেছে না। ওটা তোমার রামেনই হ্যান্ডেল করে ফেলতেছে বাই হেল্প অফ দোজ মাইক্রো সার্ভিস। এখন যখন আমার ড্রাইভার অ্যালোকেশন হয়ে গেল, এখন ড্রাইভার অ্যালোকেশনও উবার অনেকটা মারাত্মক জিনিস করছে। এটা হলো স্পেশাল পার্টিশন। স্পেশাল পার্টিশনটা কি, ধরো যে আমার স্ক্রিনটা না, এই স্ক্রিনের মাঝখানে হলো আমি, ঠিক আছে? And আমার চারপাশে একটা তোমার কোঅর্ডিনেট আসবে, মানে আমার এই পুরা চারপাশে একটা কোঅর্ডিনেট বানায় তোমার স্কোয়ার স্কোয়ার বানাইবো, ঠিক আছে? এরকম স্কোয়ার বানাইবো, ঠিক আছে? স্কোয়ারের আমি থাকবো মিডল অফ দ্য সেন্টারে, আর আমার আশেপাশে দেখবে যে আমার নিয়ারেস্ট যে স্পেশাল এরিয়া আছে, নিয়ারেস্ট যে বক্স আছে, আমার কোঅর্ডিনেশনটা তো মাঝখানে, আমার কোঅর্ডিনেশনের চারদিকে একটা রেডিয়াস নিয়ে ওরা প্রত্যেকটা ম্যাপের প্রত্যেকটা সেকশন ডিভাইড করবো, হরিজন্টালি আর ভার্টিক্যালি ডিভাইড করার পর ওই যে এক্সেল শিটের মতো ছোট ছোট বক্সেস আসবে, ওগুলা তোমার ব্যাকএন্ডে কাজ করে। তো ওই বক্সেস গুলোর মধ্যে আমার ক্লোজ নিয়ার বাই যে ড্রাইভার গুলো আছে, ওদের ইনফরমেশনটাই আমাদের দিতেছে। এখন কথা হলো, আমার যে লোকেশন ঢাকার মধ্যে, আশেপাশে তো হাজার হাজার ড্রাইভার আছে। সো আমি যখন এই ড্রাইভারের জন্য এপিআই হিট করতেছি, এই হাজার হাজার ড্রাইভারের ডেটা না দেখায় আমার পার্টিকুলার কয়েকটা ড্রাইভারের ডেটা কেমনে দেখাইতেছে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। এই পার্টিকুলার ড্রাইভারেরই দেখা যাচ্ছে তোমার স্পেশাল পার্টিশনিং এর আরেকটা কম্পোনেন্ট হুইচ ইজ H3। এটা ডেভেলপ উবারই করছে, উবারই বানাইছে H3। এখন যখন আমরা স্পেশাল করি, স্পেশালটা কি, স্কোয়ার বক্স, আমার ম্যাপটারে আমার চারপাশের জায়গাটারে একটা স্কোয়ার বক্সে ডিভাইড করে এক্সেলের মতো করে। এখন আমার সেন্টারে রাখার পর আমার ক্লোজেস্ট বক্স গুলাতে যে ড্রাইভার গুলো আছে ওগুলোর ডেটাই আমার দেখা দিতেছে। কিন্তু এতে কি হইতেছে, অ্যাকুরেসি আসতেছে না, প্রপার অ্যাকুরেসি আসতেছে না। দেখা যেতেছে যে আমার ম্যাপে তখন দেখাইতো যে আমার ড্রাইভার আছে 10 মিনিট ডিস্টেন্সে বা 1 কিলোমিটার ডিস্টেন্সে, which was not accurate। তো এইটার সলিউশনে কি করলো ওরা, H3 তে চলে গেলো। H3 কি করতেছে, রাদার দেন গেটিং দা স্কোয়ার শেপ রেক্টেঙ্গুলার বক্সেস, ওরা হানিকম টেকনোলজি ইউজ করলো। তার মানে কি, আমি সেন্টার অফ দা পয়েন্ট থাকবো ম্যাপে, আমার চারপাশে ওই যে হানিকম্বের মতো একটা ওরা স্পেশাল ইন্ডেক্স তৈরি হবে। এই হানিকম্বের স্পেশাল ইন্ডেক্সে যে ড্রাইভার গুলো থাকবে আমার নিয়ারেস্ট পয়েন্টে, ওগুলোর ডেটা দেখাইবো, আর ওগুলো একদম অ্যাকুরেট ডেটা হয়, নিয়ারলি অ্যাকুরেট ডেটা। সো আমি এখন এখানে ওই প্রবলেমটা সলভ হয়ে গেল কিসের, যে ড্রাইভার ক্লোজেস্ট ড্রাইভারের গুলা। এখন আসো, আমি একটা অর্ডার দিলাম, ড্রাইভারও পেয়ে গেলাম। এখন কথা হলো, গাড়ি যখন চলে, আমার যখন এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশন নিয়ে যায়, আমি যখন উবার অ্যাপে যাই, তখন আমার না একটা স্মুথ ইউআই রেন্ডার দেখায়, গাড়িগুলো না একদম স্মুথ ফ্লোটিং করতেছে। এটা কেন হইতেছে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার তো যে অনেক সময় তো দেখা যায় যে নেট অফ হয়ে যেতেছে, নেট অফ হয়ে গেলেও আমাদের লোকেশন দেখাইতেছে। এটা 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 করা জিনিস, এটা একটা করা জিনিস। এটা কেন হইতেছে, এটার ভিতরে তোমার আপনাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইউজ হইতেছে। এটা ওই যে একটু আগে যে বললাম না, হেক্সাগন বানাইতেছে, হেক্সাগনের তো কথা বললামই। এরপরে হেক্সাগনের যে প্রত্যেকটা রিং, ওটাকে আমরা বলি কে রিং। তো কে রিং এর আপনার বিগ নোটেশন যদি কথা চিন্তা করি, ওটা হলো আপনার ও কে স্কোয়ার প্লাস এম, যেখানে আপনার কে হলো রেডিয়াস রেডিয়াস আর এম হলো নাম্বার অফ নিয়ার বাই ড্রাইভার্স। আইসা বললাম আমার ড্রাইভার। এখন কথা হলো, আমি অফলাইনে চলে গেলাম, বাট তাও আমার না ওই ম্যাপে যদি কেউ অনলাইন থাকে তো আমার এইগুলো স্মুথ দেখতে পাচ্ছে। এটা কেন হইতাছে, এটার পিছনে কাজ করতেছে একটা জিনিস which is called ডেড রেকনিং। এখন ডেড রেকনিং জিনিসটা কি, এটা গাড়ির একদম লাস্ট সার্ভারে
ডেটা পাঠানোর আগে যে লাস্ট স্পিড আর ডিরেকশনটা ছিল ওগুলো ট্র্যাক করতেছে। আগে কি করতো 20 সেকেন্ড পর পর একটা করে ট্র্যাকিং রাখতো, বাট ওরা এখন 20 সেকেন্ড পর রাখে না। ওরা কি করছে, প্রথম কয়েক সেকেন্ডের ডেটা নেয়, আর তারপরে 40 সেকেন্ড বা 60 সেকেন্ড পর পর একটা করে ডেটা সেট নেয়। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের ডেটাটা নিতেছে না, এই গ্যাপের ডেটাটা প্রেডিক্ট করতেছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে ওরা প্রেডিক্ট করতেছে। এই ক্যালকুলেশনের নাম হলো ক্যালভিন ফিল্টার। ওরা ধরো আমার গাড়িটা এখানে আছে, এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে আমি এখানেও যেতে পারি, এখানেও যেতে পারি, সোজাও যেতে পারি, আই ডোন্ট নো। বাট আমি প্রথমে এখানে ছিলাম, 20 সেকেন্ড পর আমি এখানে, আবার 20 সেকেন্ড পর এখানে, এখন অফলাইনে চলে গেলাম এখানে এসে। এখন আমার ক্যালভিন ফিল্টার কি করতেছে, এই যে আমি যে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে যে আসছি, এই তিনটা জায়গার ডেটাটা আমি আমার কাছে আছে। কি কি ডেটা আছে? স্পিড আছে, ডিসটেন্স আছে, রাইট? এখন এখানে এটা অ্যালগরিদম বা মডেল কাজ করতেছে, এআই মডেল। ও কি করতেছে, ও পরবর্তী যে আমার জায়গাটা আছে বা ডেস্টিনেশন আছে ওটা প্রেডিক্ট করে দেখাইতেছে। ও প্রেডিকশন দিতেছে যে আমি এই জায়গায় ছিলাম, আমার নেক্সট ডেস্টিনেশন হবে এটা। তো ওই প্রেডিক্ট করে প্রেডিকশনের রেজাল্ট আমার দেখাই দিতেছে। এতে কি হইতেছে, আমার বারবার লোকেশন ডেটাটা আমার ব্যাকএন্ডে পাঠানো লাগতেছে না, ও প্রেডিকশন করে একটা স্মুথ ট্রানজিশন দেখাই দিতেছে। তো এটাই ছিল স্মুথ ট্রানজিশনের এটা তো ব্যাপারটা, সেটা হলো আপনার ক্যালভিন ফিল্টার। আর কন্টিনিউয়াস স্পিড আর ডিসটেন্সের ডেটা নেয়, নেওয়ার পর ডেট রেকর্ডিং এর মাধ্যমে যেটা ক্যালকুলেশন করে আর কি একটা প্রেডিকশন মডেল দেখা যায়। এখন তুমি এখানে ছিলা, আমার প্রেডিকশন অনুযায়ী তুমি পরবর্তী এই জায়গায় যাবা। তো ওই প্রেডিকশন অনুযায়ী গাড়ির ইউআইটারও ফ্লোটিং করে দেখা যায়। আর যদি এই প্রেডিকশনটা না থাকতো তখন কি হতো, এখানে গাড়ি আছে, আবার একটু পরে জাম্প করে এখানে চলে আসতো, আবার জাম্প করে এখানে চলে, একটা জাম্প ইফেক্ট আসতো। এই জাম্প ইফেক্টটা দূর করার জন্য আমার কি করছে, এই প্রেডিকশনের মডেলটা দেখাইতেছে। এখন যদি আমি অফলাইনেও চলে যাই, ব্যাপার না, কারণ আমার তো কয়েকটা ডেটা আছে। ও প্রেডিকশন করে বাকিগুলা কাবার দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত না আমি অনলাইন আসতেছি। অনেক সময় দেখবা আমি যদি লং টাইম অফলাইন চলে যাই না, ম্যাপের বাসা বাড়ির উপর দিয়ে গাড়ি চলে যায়, এরকমও সিনারিও আছে। কারণ এটা ওকে, আমি লং আরেকটু টার্মে ইন্টারাপ্ট আমি করি। সো অনেকেই আমাকে আর কি মেসেজ দিয়ে দাও যে ফ্লাটার কোথায় শেখা যায়, কিভাবে শেখা যায়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাফিদ ভাই জব করার পাশাপাশি উনি ফ্লাটার কোর্স করায়। ফ্লাটার নিয়ে ইনডেপথ আলোচনা ওইখানে হয়, বিভিন্ন ধরনের কোর্স থাকে, প্রবলেম সলভিং থাকে, ওইখানে উবার টাইপের অ্যাপ বানানো হবে, ঠিক আছে। গুগল ডক্স নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, উবার নিয়ে আলোচনা করতেছি, এখানে সাফিদ ভাই বানায়। সো আমি রেকমেন্ড করবো, যদি তোমাদের কখনো যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার করার ইচ্ছা থাকে বা এগুলো নিয়ে জানার ইচ্ছা থাকে, সাফিদ ভাইয়ের কোর্স টোর্স করার রিকমেন্ড করতে পারি। আর সাফিদ ভাই আপনি যদি বলতেন যে কিভাবে আপনার সাথে তারা কানেক্ট করবে, তাহলে আর কি ভালো হয়। অনেকে আমাকে কোশ্চেন করে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা। সো জিনিসটা হলো আমি আর কি ব্যাচে পড়াই না, এটা হলো আমার একটা প্রবলেম। আমি আর কি ওয়ান ওয়ান টু ওয়ান সেশন নেই। সো ওয়ান টু ওয়ান সেশনে বেনিফিটে কি হয়, আমি আর কি একজনকে যদি ধরি ওয়ান টু ওয়ান সেশনে, ওরে বেসিক থেকে অ্যাডভান্স টপিক কভার করা সহ ওর পোর্টফোলিও, লিঙ্কডইন প্লাস ওরকে জব ল্যান্ড করা পর্যন্ত যা যা করা প্রয়োজন আমি আমার কমপ্লিট প্যাকেজের মধ্যে আর কি ইনক্লুড করে রাখছি। এখন আমি জিনিসটা ব্যাচে না করা, ওয়ান অন ওয়ান কেন করাই, কারণ আমি ওয়ান এট এ টাইম জিনিসটা ফোকাস করতে বেশি পছন্দ করি। তো আমার ব্যাচে আর কি হাইস্ট গেলে 5 থেকে 6 জন আমি ওয়ান টু ওয়ান সেশনে পার উইকে। সো লাস্ট যে ব্যাচ ছিল ওই ব্যাচে অনেকেরই আলহামদুলিল্লাহ জব হয়েছে। তো এই যে নতুন জানুয়ারি থেকে আমি নতুন একটা ব্যাচ শুরু করছি, অলরেডি 2টা স্লট হয়ে গেছে, আরো বাদ বাকি 3-4টা স্লট আছে। তো কেউ যদি করতে চাও, তো তোমরা আমাকে লিঙ্কডইনে অ্যাপ্রোচ করতে পারো। আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকি, ওয়াইডলি অ্যাক্টিভ থাকি, ফেসবুকে ওরকম অ্যাক্টিভ থাকি না, লিঙ্কডইনে বেশি থাকি। সো লিঙ্কডইনে আমাকে অ্যাপ্রোচ করতে পারো, অথবা আমাকে মেল করতে পারো। তো যারা একদম সিরিয়াস, লাইক সিরিয়াস অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, তারাই আসতে পারো। আর যদি এছাড়াও কারো যদি ক্যারিয়ার গাইডলাইন বা হেল্প লাগে, সেক্ষেত্রে তোমরা ফিল ফ্রি টু নক মি ভায়া লিঙ্কডইন অর ইমেল। আমি সজীব ভাইকে আমার ইমেলটা দিয়ে দিবো। তো সজীব ভাই থেকে তোমরা ইমেলটা কালেক্ট করে নিও, আর আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, সাফরিদ ভুঁইয়া লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে। তো নক দিও যদি কারো ইন্টারেস্ট থাকে, আমরা ডিসকাশন করে তোমাদের এনরোলের ব্যবস্থা করে দেবো। আর যদি দেখি অনেক মানুষ অ্যাপ্রোচ করতেছে, সেই ক্ষেত্রে সবাইকে তো নেওয়া পসিবল হবে না। হয়তো এখানে একটা স্মল একটা এক্সাম নিয়ে দেখবো যে কার পোটেনশিয়াল আছে, দেখবো যার পোটেনশিয়াল ভালো ওকে হয়তো এনরোল করবো। তো এই আর কি। আচ্ছা ভাই, ওকে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর শিওর। সেটা হলো যে এখানে তো মানে উবার রিলেটেড না, একটু এরকমই কিন্তু লোকেশন নিয়ে আর কি। বলো বলো। সেটা হচ্ছে যে আমরা তো দেখছি, আমাদের প্রেসিডেন্ট সজীব ভাই দেখছেন, আমাদের ভার্সিটি হচ্ছে রিয়েল টাইম লোকেশন হচ্ছে বাসের এটা দিছে আর কি কিছুদিন আগে। হুম তো আমি এখন একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের মেজরিটি যে স্টুডেন্ট, তো হুম এদের মেইন একটা প্রবলেম হচ্ছে তারা কি ডেটা ইউজ করে না, মানে ওয়াইফাই ইউজার, ঠিক হুম আছে। তো এরকম কি কোনো সিস্টেম করা যায় যে কোনো ভাবে মানে ইন্টারনেট ছাড়া আর কি বাসের লোকেশনটা একদম রিয়েল টাইম দেখা যাবে, অথবা এরকমই আর কি, যেটা মানে আমি চিন্তা করতেছি মানে কিভাবে করা যায় আর কি, মানে এরকম কোনো ওয়ে আছে কিনা। যেমন হচ্ছে আমি যদি গুগল ম্যাপে ইন্টারনেট ছাড়া ঢুকি আর কি, ঠিক আছে, মানে আমার যদি ম্যাপ ডাউনলোড করা থাকে আগে থেকে, তাহলে হুম আমি আমার লোকেশনটা অন করে জাস্ট লোকেশন দেখতে পারি, ঠিক আছে। এটা থেকে আমার মাথায় আসছিল যে এরকম কোনো ওয়েতে যে আমি যেমন এখন ইন্টারনেট ছাড়া আমি আমার লোকেশনটা নিজে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো একটা ওয়েতে আমি যদি ইন্টারনেট ছাড়া আমার এই লোকেশনের ডেটাটা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি, তাহলে হুম। উইদাউট ইন্টারনেট আমরা রিয়েল টাইম লোকেশনটা দেখতে পারি। ওকে, চলো, গুড কোয়েশ্চেন। অ্যান্সার দেই। তোমার বাসে যে টেকনোলজিটা ইউজ হচ্ছে সেটা হলো ওয়েব সকেট।
রিয়েল টাইম তোমার ডেটাগুলো পাই যেতেছো। হ্যাঁ, এখন তোমার কোশ্চেন হলো যে আমি ইন্টারনেট কানেকশন ছাড়া ম্যাপের ভিতরে আমি ডেটা দেখবো। এখন কথা হলো ভাইয়া, তুমি ইন্টারনেট কানেকশন ছাড়া দেখতে পারবা, রিয়েল টাইম দেখতে পারবো না। তুমি হয়তো বেশি বেশি হতে গেলে তুমি কোঅর্ডিনেটস দেখতে পারবে, জিপিএস কোঅর্ডিনেটস। জিপিএস কোঅর্ডিনেটস দেখার জন্য তোমার অনেক ক্ষেত্রে এমনও ডিভাইস আছে বা এমনও টেকনোলজি আছে যে এখানে তোমার আহ, যে এখানে তোমার কি বলে, নেট ছাড়াই তুমি কোঅর্ডিনেটস গুলো দেখতে পারবে। এখন তুমি যদি চাও যে রিয়েল টাইম অফলাইনে এই জিনিসগুলো দেখবে, সেক্ষেত্রে আপাতত কোনো টেকনোলজি নাই। বাট আমার মাথায় একটা আইডিয়া আছে, আমরা চাইলে ব্লুটুথ দিয়ে একটা ম্যাশ ক্রিয়েট করতে পারি, একটা ম্যাশ নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি ম্যাপের মাধ্যমে। তো কেউ যদি বা তোমরা যদি ফিউচারে এটা নিয়ে গবেষণা করো বা আহ, কি বলে এটা নিয়ে যদি রিসার্চ করো, তো তোমরা চাইলে এমন একটা টেকনোলজি বানাতে পারো যেখানে ব্লুটুথের ম্যাচ দিয়া আমরা একটা স্মল পার্টিকুলার ম্যাপ বানাইলাম। ওই ম্যাপের ভিতরে আমরা প্রত্যেক মিনিটে মিনিটে বা প্রত্যেক 10 মিনিট পর পর ওই বাসের বা জিপিএস কোঅর্ডিনেশনটা আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো, ওই অ্যাপের ইউআইতে তুমি যখন জিপিএস লোকেশনটা হিট করতেছে, ওই একটা পাইপলাইন টাইনা দিলা, একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা পাইপলাইন টাইনা তুমি দেখাইতে পারলা যে হ্যাঁ এইভাবে তোমার যেতেছে অফলাইন। সো অফলাইনে জিনিসটা ব্লুটুথের মাধ্যমে করা ছাড়া আই গেস আমি আর কোনো ওয়ে দেখতেছি না। সো এখন এটা আদৌ পসিবল কিনা আমি জানি না, হয়তো পসিবল ফিউচারে হইতে পারে। দেয়ার ইজ নাথিং কল্ড ইম্পসিবল ইন দিস জেনারেশন, এই এরিয়াতে, এই যুগে। সো হ্যাঁ, ফিউচারে গিয়ে তুমি হয়তো এই টেকনোলজিটা আসতে পারে। অলরেডি এখন তো অলরেডি একটা টেকনোলজি আইসাও করছে, তোমার অফলাইন মেসেজিং। এটা তোমার ওই যে এক্স এর যে ফাউন্ডার, টুইটারে যে এক্স ফাউন্ডার ছিল, ওই কিন্তু এটা বানাইছে, মেসের মাধ্যমে অফলাইন কমিউনিকেশন একটা সিস্টেম। এখন অফলাইন কমিউনিকেশন সিস্টেমে ওরা কি করছে, ব্লুটুথের মাধ্যমে তোমার মেসেজগুলো এক রাউটারের মতো, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে জাম জাম করায় দিতেছে। তো তুমিও চাইলে এরকম একটা ব্লুটুথ দিয়া ম্যাপ ক্রিয়েট করা জিপিএস কোঅর্ডিনেট গুলো পিন পয়েন্ট করতে পারো রিয়েল টাইম। তার মানে ভাইয়া আমরা মানে ব্লুটুথের মাধ্যমে এরকম ট্রান্সফার করতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ব্লুটুথের রেঞ্জটা অনেক কম। ঠিক আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই আমাদের রিয়েল ইস্যু। নাহলে তো এতদিনে তো তোমার মাথাতে আইডিয়া আছে, তোমার আমার মতো সজীব ভাইয়ের মতো আরো পাগল আছে যাদের মাথায় অলরেডি এরকম আইডিয়া চলে আসছে। তো এতদিনে এই জিনিসটা লিমিটেশনস এর কারণে হয়তো এটা কেউ প্রপারলি ফিগার আউট করতে পারেনি। হয়তো ফিউচারে গেলে আমাদের টেকনোলজি যদি ইভলভ হয়, সেক্ষেত্রে এটা সলিউশন হয়ে যেতে পারে। হু নোস, আমাদের যদি এরকম কোনো একটা ব্লুটুথ টেকনোলজি বানালাম যেটা রেঞ্জ ওয়ে টু বিগার, নাথিং Yes, ইজ yes. ইম্পসিবল। আমার তখন কাজটা এইভাবে হবে যে যদি আমার মানে কোনো একটা ওয়েতে আমরা এবার একটা ব্লুটুথ তৈরি করতে পারলাম যেটা রেঞ্জ অনেক বেশি, মোবাইলের মাধ্যমে আমি দিতে পারতেছি এবং আমার ব্যাটারি চার্জ অনেক কম আছে, মানে ইফিশিয়েন্ট। ঠিক আছে। তো তখন হচ্ছে আমার এই ডিভাইসের রেঞ্জের মধ্যে আরেকটা ডিভাইস ব্লুটুথ একটু কানেকশন আসলে ওটা ডাটাটা এখান থেকে ওইখানে পাস হবে। তো এইভাবে হচ্ছে একের পর এক করে হচ্ছে মানে জিনিসটা কাজ করবে আর কি। হ্যাঁ, করতে পারে। ওকে, তো ইয়া আমি অ্যাড করতে চাই বিষয়টা। আর চ্যাট বক্সেও একজন সুন্দর একটা ই করছে, একটা সলিউশন দিয়েছে, এটাও বলি, তারপর সাফিদ ভাই বলতে পারে। তো মাহফুজের প্রবলেম ছিল যে নেট ছাড়া আমরা কেন রিয়েল টাইম লোকেশন দেখতে পারি না। রিয়েল টাইম লোকেশন আমরা কিভাবে দেখি? রিয়েল টাইম আমাদের মেনলি রিয়েল টাইম লোকেশন কিভাবে আসতেছে, আমরা আমাদের জিপিএস কি করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে আমাদেরকে কোঅর্ডিনেটস দিতেছে। তো আমি যখন একটু মুভ করব, বা আমার আমি বাসে বসে যখন মুভ করব, ওই প্লেসের জন্য কি তার কোঅর্ডিনেটস আবার দিবে, চেঞ্জ হবে। সো এই কাজটা অফলাইনে হইতেছে, অফলাইন বলতে স্যাটেলাইটের সাথে কালেকশন হইতেছে, এটা লাগতেছে না। বাট এই যে কোঅর্ডিনেটস দিতেছে, এই কোঅর্ডিনেটসটা ইউজারকে দেখাইতে হবে, মানে আমাকে দেখাইতে হবে। আমি দেখতেছি কোথা থেকে? আমার উত্তর ইউনিভার্সিটির ওয়েবসাইটের সার্ভার থেকে। তো সার্ভার পর্যন্ত পৌঁছাইতে আমার নেট লাগতেছে। সো গাউস সারাফ মুরাদি, তো এই ভাই একটা সলিউশন দিল একটা সাজেস্ট করলো যে আমরা মেসেঞ্জার বট ইউজ করতে পারি কিনা। সো যেহেতু মেসেঞ্জার আমরা অনেক সময় ফ্রিতে ইউজ করতে পারি, তো এটা একটা ভালো সলিউশন। মেসেঞ্জার বটে একটা ইন্টারভাল পর পর হইতে পারে যে মেসেঞ্জার বটের মাধ্যমে আমাদের লোকেশন যাইতেছে, লোকেশন পাঠাই দিতেছে, এই সেই এটা করা যেতে পারে। এটা একটা ভালো জিনিস। বাট এটা থেকে সমস্যা কি, তুমি প্রত্যেকটা জায়গার নাম জানতে পারবা না। দেখো, জাস্ট কোঅর্ডিনেট পাবা, এই কোঅর্ডিনেটস আবার জায়গার নাম নাই। ধরো আমি যদি বলি যে 4 নম্বর সেক্টরে আছি, 4 নম্বর সেক্টর কোথায়? ধর বাস স্ট্যান্ডেই আছি, তার একটু পরে লোকেশনের নাম কি, একটু পরে 4 নম্বর বাস স্ট্যান্ডই বা 4 নম্বর সেক্টরই। তো এটা এক্সাক্ট তুমি লোকেশনের নাম জানতে পারবা না। নাম জানতে হলে কি করতে হবে? তো এই কোঅর্ডিনেটসটা আবার ভিজুয়ালাইজ করতে হবে ম্যাপের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো সাফিদ ভাই ক্যারি অন। আচ্ছা, বাই দ্য ওয়ে বিফোর আই স্টার্ট অন, এই যে যে ছেলেটা মেসেজ করছে গাউস, ও কিন্তু আমার ভার্সিটি জুনিয়র এন্ড হি ইজ ডুইং এ গ্রেট জব। ও আমাদের ভার্সিটিতে ওয়ান অফ দ্য লার্জেস্ট যে কমিউনিটি আছে, স্টুডেন্ট কমিউনিটি, ও হ্যান্ডেল করতেছে। লাইক মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাই, ওর কমিউনিটি ডিসকর্ডের যে কমিউনিটি গ্রুপের মেসেজ আস্তে 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 আমার ফোন হ্যাং হয়ে যায়। তো আমিও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে হি ইজ ডুইং এ গুড জব। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো ভাই এই প্রবলেমের গুড টু একটা হ্যাভ ইউ মুরাদি, গুড টু হ্যাভ ইউ। কোশ্চেন করো। হ্যাঁ মাহফুজ হ্যাঁ কি হ্যাঁ, বলতেছে? মানে just মাথায় একটু আসলো যে আমরা তো যখন কি বলে নেভিগেশন যায় আর কি গুগল ম্যাপ, তখন হচ্ছে একটু পর পরই হচ্ছে ওই যে N5 একটা লেখা আসে। ঠিক আছে। তো মানে কি আমি ঠিক জানি না। তবে সেই ক্ষেত্রে যদি আমাদের প্রত্যেকটা রুটের ক্ষেত্রে আমরা হচ্ছে 10 মিটার বা ধরেন 50 মিটার পর পর হচ্ছে এরকম একটা নাম্বার দিব প্রত্যেকটা রুটে। ঠিক আছে। তো
আমাদের বাসের লোকেশন তো ওখানে যাচ্ছে, মানে সার্ভারে যাচ্ছে অটোমেটিক। হুম। সার্ভার থেকে আমরা একটা এপিআই বানাবো আর কি, যেটা ডিজাইন করবো, যেটা হচ্ছে আবার ওই রুটের বাসের ওই রিয়েল নাম্বারটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবে, আর ওর ম্যাপটা হচ্ছে আমাদের কাছে থাকবে। বা এরকম আর কি কিছু করা যায় আর কি, মানে ওই রুট হচ্ছে আমরা ধরেন যে আমি আমার ভার্সিটি থেকে আচ্ছা, আমি একটা আইডিয়া ঠিক আছে তোমার, ঠিক আছে তোমার এটা আমি কি করতে পারি, তোমরা তো সেম রুটটা মেনটেন করতেছো রাইট? ওই সেম রুটের প্রত্যেকটা পয়েন্টের জিপিএস কোঅর্ডিনেশনটা যদি তোমরা প্রি ডিফাইন করে হ্যাঁ রাখো না, হ্যাঁ হ্যাঁ। এর পরবর্তীতে যা যদি তুমি দেখো তোমার প্রি ডিফাইন করা রুট আর তোমার কারেন্ট রুট যদি সিমিলার ম্যাচ হয়ে যায়, তো তুমি ওখানে একটা লাইন টাইনা দেখা দিতে পারো, বা একটা তুমি এটা করতে পারো, এটা করা আসলে যেতে আরেকটা পারে। কাজ করা যায় যে ধরো হুম। যেটা বললাম যে আমি এখন 4 নাম্বার সেক্টরে আছি, সো তার একটু সামনে যখন যাবো, তো তুমি কি করবা, তুমি যেটা করতে পারো যে এভাবে বলতে পারো, সবচেয়ে ক্লোজেস্ট যে প্লেসটা ওইটা থেকে রিলেটিভ কিছু একটা ভ্যালু তুমি দেখাবা, যেমন যে 4 নাম্বার সেক্টর থেকে আমি 10 মিটার দূরে আছি, 20 মিটার দূরে আছি, এরকম করতে করতে যখন আমি 4 নাম্বার সেক্টর থেকে আমি চলে গেলাম, ধরো 6 নাম্বার সেক্টর চলে গেলাম, তখন বলবো যে জমজম টাওয়ারের থেকে 10 মিটার মানে পিছায় আছি, 10 মিটার দূরত্ব বাকি আছে। এভাবে করলে আইডিয়া পাবে অনেকে, দ্যাট ক্যান বি গুড আইডিয়া। এই হুম। টেক্সট গুলা চলে যাবে মেসেঞ্জার বটের মাধ্যমে, তো সবাইভাবে একটা জানতে পারবে। Yeah. এই ক্ষেত্রে আমি বলি তোমরা চাইলে N8 ইউজ করতে পারো। কারো কি কোনো আইডিয়া আছে N8 নিয়ে? যেহেতু তোমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করো, আই গেস তোমাদের সবারই এটা নিয়ে আইডিয়া থাকার কথা, রাইট? কে কে জানো N8 আপাতত নিয়ে? নাই। হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো দেখি। সবাই দেখি ইনঅ্যাক্টিভ আছে। কে কে জানো N8 সম্পর্কে? কেউ না? তো এটা হলো একটা অটোমেশন টুল। আপাতত। তো এটা তোমরা একটু এক্সপ্লোর করো এটা নিয়ে, হ্যাঁ? এটা অটোমেশন টুল, এটা নো কোড অটোমেশন টুল। তো তুমি যে কাজগুলো তোমার এআই দিয়ে অটোমেট করতে পারতা, ওগুলো তোমরা N8 দিয়ে ইজিলি জিনিসটা অটোমেট করতে পারবে। স্পেশালি যখন এই জিনিসটা উঠলো, গাউস যেহেতু বললো মেসেঞ্জার বটের কথা, তো মেসেঞ্জার বটে তুমি N8 দিয়ে এরকম একটা এজেন্ট বানায় নিতে পারো, যে এজেন্টটা তোমার ওই কোঅর্ডিনেটস গুলো হিট করলেই সাথে 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 তোমার ওই মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ অটোমেটিকলি দিয়ে দিল। এটা করা যেতে পারে। সেই ক্ষেত্রে হয় একজনের মোবাইলে নেট থাকতে হবে বা একটা সেন্ট্রাল সার্ভারের নেটের কানেকশন থাকতে হবে, যাতে ওই সেন্ড করা জিপিএস কোঅর্ডিনেশন গুলো রিসিভ করতে পারে। যখনই রিসিভ হয়ে যাবে, তুমি ওই সার্ভারটি কি করবো, তোমার অটোমেটিকলি মেসেঞ্জার গ্রুপে মেসেজটা পাঠিয়ে দিল, আর তোমরা অফলাইন মোডে থেকেও ফ্রি মেসেঞ্জার ইউজ করো, মেসেজটা তোমরা পেয়ে গেলা। দিস কুড বি ওয়ান অফ দ্য সলিউশন। সো তোমরা N8 নিয়ে একটু ঘাটাঘাটি করো। N8 ইজ গোনা বি দ্য নেক্সট ফিউচার। এটা হাইপ আসতে যেতেছে N8 এর। সো এটাতে অনেক কিছু করা যেতে পারে। এখন তো তুমি আগে যেমন কি হতো, তুমি ফেসবুকে কোনো কিছু যদি অর্ডার করতে যেতা, রিয়েল মানুষই ওখানে কথা বলতো। এখন 80% 90% তোমার অনলাইন সবগুলো বটে কনভার্ট হয়ে গেছে। আর এই প্রত্যেকটা বটে তোমার হ্যান্ডেল হতে N8 দিয়া। N8 এর ফ্রি এজেন্ট আছে, পেইড এজেন্ট আছে, ওরা এজেন্ট গুলো ইউজ করা কাস্টমাইজ সার্ভিস চ্যাটবট বানাইতেছে। তো তোমরা চাইলে এই জিনিসটা এক্সপ্লোর করতে পারো। আরেকটা কথা বললাম, তোমরা চাইলে অনেকে আমরা যেমন ফাইনাল সেমিস্টার বা ভার্সিটি থাকাকালীন রিসার্চ পেপার করি, তোমরা চাইলে এই যে অফলাইন যে তুমি যে আইডিয়াটা নিয়ে আসলা, অফলাইন ডেটা বা কমিউনিকেশন বা কোঅর্ডিনেট পাওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে তোমরা একটা রিসার্চ পেপার করতে পারো, রিসার্চ করতে পারো। দেয়ার কুড বি আ গুড স্কোপ, গুড ওয়ে তোমরা এটা নিয়ে আগাতে পারো। লাইক দিস ইজ এ ভেরি গুড ইন্টারেস্টিং একটা টপিক যেটা তুমি উঠাইছো সামি। হ্যাটস অফ টু ইউ, কুডোস টু ইউ। সো তোমরা চাইলে এগুলো নিয়ে একটা হাই লেভেলের স্টাডি বা রিসার্চ করতে পারো। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো আর কার কোনো কোয়েশ্চেন? ওকে, কারণ মেবি কোশ্চেন নাই। ওকে সাফিদ ভাই, আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, তো ও এখন আচ্ছা প্রশ্ন আসছে না মাথায়, প্যারা নেই, আসবে একটু পরে। আচ্ছা, নেক্সট যেই জিনিসটা আছে, একটা ওভার নিয়ে একটা মিথ আছে। মিথটা তোমাদেরকে এই মিথটা বলি। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় ওভারে যে এতগুলা গাড়ি তোমার চারপাশে দেখো, ওগুলা কি রিয়েল না ফেক? তোমাদের কার কি মনে হয়, একটু অ্যান্সার দাও তো। মেবি দুটার মিক্সচার। দুটার মিক্সার। একজন অ্যান্সার দিতেছে, আর কেউ? বাকিরা দেখি সবাই চোখ, একটু অ্যান্সার দাও, একটু কমিউনিকেট করো। তোমরা সেটা টাইপ করেও বলতে পারো যে এটা কি তোমার রিয়েল কার শো করতেছে নাকি একদম কোন ফেক ডেটা বা ডামি কার শো করতেছে। সজীব ভাই, আপনার কি মনে হয়? এটা ডামি কার যদি বলি, উবার এখন যেটা করতেছে, সামটাইমস তাদের ইয়াগুলা দেখাইতেছে, বট রাখতেছে, ক্যান রাখতেছে, জাস্ট বুঝতেছে যে তাদের কাস্টমার আছে, আছে। বাট হুম। যখন আর কি পিক টাইম থাকে না, পিক টাইমে তো অনেক গাড়ি টাড়ি থাকে, ওই সময় তো ফেয়ার থাকে, অনেক ভাড়া প্রচুর হাই থাকে। বাট নর্মাল টাইমে একদম খালি যখন থাকে, যেমনটা ওই যে আমরা পাবজি যখন খেলতাম, পাবজি শুরুর হুম। দিনে কি হুম। ছিল, বট হুম। থাকতো অনেক পরিমাণে। কেন বট দিত? ইন্টারাকশন দেখার জন্য, যে খালি খালি যেমন না না লাগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো সো সেম দ্য কোয়েশ্চেন, কাজটা। সো দ্য অ্যান্সার ইজ, সজীব ভাই যেটা বলছে এটা রাইট। এই যে ফেক কার গুলো দেখায়, এগুলোকে বলে ফ্যান্টম কার। ফ্যান্টম গোস্ট দেখানো, ওই যে সাদা ভূত, ওগুলো তো তোমার গোস্ট, ফ্যান্টম গোস্ট। তো এগুলোকে বলে ফ্যান্টম কার। ওরা কি করে, ওরা ইচ্ছা করে না কোঅর্ডিনেশনে তোমার আশেপাশে না এই ফ্যান্টম কার গুলো মাঝে মাঝে দেখায় পিক আওয়ারে, বোঝানোর জন্য কাস্টমারদের যে না আমাদের অ্যাভেলেবেল গাড়ি আছে, যদিও গাড়ি ওই টাইমে অ্যাভেলেবেল নাই, বাট ওরা ওটা দেখা ক্লায়েন্ট হুক করে রাখে। সো এই জিনিসটা একটা কনস্পিরেসি থিওরি আপাতত, কাজ উবার এটা ডিনাই করছে। বাট এটা অনেকে ইন্ডাস্ট্রি ইনসাইডার আছে যারা উবারে কাজ করছে, ওরা আর কি এই জিনিসটা রিভিল করছে যে উবার মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে এই জিনিসটা শো করে। এখন যেহেতু এটা নিয়ে কথা বললাম, আরেকটা কথা আছে যে উম, আমি যখন উবার অ্যাপটা ইউজ করতেছি,
আমার বাইরে গেলে তো নেটওয়ার্ক নাও থাকতে পারে, মোবাইলে নেট নাও থাকতে পারে, বা ওয়াইফাই নাও থাকতে পারে, বা নেটওয়ার্ক ডাক কম থাকতে পারে, লেটেন্সি বেশি থাকতে পারে। তো এই লেটেন্সি বা নেটওয়ার্ক ইস্যুর টাইমে উবার কেমনে এই জিনিসগুলো আমাদের হ্যান্ডেল করতে মানে প্রপার স্মুথ ট্রানজাকশন বা সার্ভিস গুলো দিতেছে। তো এটা নিয়ে একটা কোয়েশ্চেন হতে পারে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এখনই দিয়ে দিই। উবারের সার্ভার, সেন্ট্রাল সার্ভার তোমার নর্থ আমেরিকাতেই আছে। তাছাড়া উবার তোমার এজ সার্ভার নামে অনেকগুলা সার্ভার ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতেছে, প্রত্যেকটা কন্টিনেন্ট, প্রত্যেকটা দেশে দেশে ওভার ওদের নিজস্ব সার্ভার, এজ সার্ভার যেটাকে, আচ্ছা তোমরা হয়তো সিরিয়ান সার্ভার নামে, সিরিয়ান সম্পর্কে জানো, যে একটা সেন্ট্রাল সার্ভার থেকে কোনো একটা জিনিসের ওই সেন্ট্রাল সার্ভারে স্মল একটা কপি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা রাখে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। ওরকমই ওরা একটা সিরিয়ান সার্ভারের মতো একটা এজ সার্ভার মেনটেন করে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখন আমি ধরো বাংলাদেশে আছি, বাংলাদেশের নিয়ারেস্ট উবারের সার্ভার, এজ সার্ভার হলো তোমার ইন্ডিয়াতে। তা আমার অ্যাপে ডিরেক্ট হিট তো আর সেন্ট্রাল সার্ভারে গিয়ে করা লাগতেছে না, কারণ আমি যদি আমার এমনি আমার নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক খুবই বাজে, এখন এই নেটওয়ার্ক যদি আমার সেন্ট্রাল সার্ভারে রিকোয়েস্ট হিট করতে যায়, আর ওই সেন্ট্রাল সার্ভার থেকে আমার মোবাইলে আসে ডেটা, সেক্ষেত্রে হিউজ লেটেন্সি দেখা দিব। এমন হতে পারে আমি হ্যাং খায় বয়ে থাকবো, আমার কিছু হইব না। তো এই ইস্যুটা সলভ করতে চাই আমার নিয়ারেস্ট যে এজ সার্ভারটা আছে ওইটা দেওয়া। তো আমি যখন আমার উবার অ্যাপে হিট করতেছি কোনো ড্রাইভারের জন্য, ড্রাইভারের ডেটাবেস গুলো আমার নিয়ারেস্ট এজ সার্ভার কোনটা, ইন্ডিয়াতে সেভ আছে, ইন্ডিয়া সার্ভার থেকে আমার কমিউনিকেশন হচ্ছে। তো এখানে কি হচ্ছে, নেটওয়ার্কের লেটেন্সিটা কমতেছে, তোমার জিপিএস এর যে অ্যাকুরেট আপডেট ওগুলো আসতেছে, ইউআইটা সিমলেস হইতেছে। তো আশা করি তোমরা উবার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো এতক্ষণে। তো কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক। আমরা প্রোগ্রামে প্রায় আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে এসে পড়ছি। তো কারো কোনো কোশ্চেন যদি থাকে যে কোনো বিষয়, যেমন দেখা যাচ্ছে গাউস, কুবারনেটিস, ডকারের উপর ইন্টারেস্টেড, এই বিষয়ে কোশ্চেন থাকলে করতে পারো, ক্লাউড নিয়ে কোশ্চেন থাকলে করতে পারো, সিডিএন অ্যাপ নিয়ে করতে পারো, ঠিক আছে। সাফিদ ভাই আছে, অ্যাপ রিলেটেড যে কোনো কোশ্চেন আনসার দেবে। তো সিস্টেম প্রোগ্রামিং নিয়ে কোশ্চেন থাকলে করতে পারো। তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটা বলি যে আমাদের একটা ডিসকর্ড সার্ভার আছে, দ্য ইঞ্জিনিয়ারিং ওয়ে। এখানে নর্মালি আমাদের ছোট্ট একটা কমিউনিটি। সো ওইখানে আমরা মেনলি আলোচনা করি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং, সিস্টেম লেভেল প্রোগ্রামিং, মোবাইল অ্যাপের বিহাইন্ড দ্য সিন যে ইঞ্জিনিয়ারিং চলে। যেমন যেমন আমাদের এক্সাম্পল হিসেবে যদি বলি, আমরা একটা এডিটর বানালাম, ভিজুয়াল যে এডিটর গুলো, এটা বিহাইন্ড দ্য সিন যে লেভেল ইঞ্জিনিয়ারিং চলে। যেমন আমি যদি বলি যে সাফির ভাই আপনার ইমেলটা এই চ্যাট বক্সে আপলোড দিয়ে দেন, আমি পরে আবার গ্রুপে দিয়ে দেবো। সো আমরা যদি চিন্তা করি যে আন্ডু আর রাডু কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা তো আমরা তো ইউজ করে আসতেছি, খুব অভ্যস্ত হয়ে গেছি আন্ডু আর রাডু এমন আর কি জিনিস। বাট এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে, আমরা নর্মালি এটা কিভাবে কাজ করে, এটার আন্ডার দ্য হুড স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাজ করে। দুটা ডেটা স্ট্রাকচার থাকে, একটা নাম থাকে আন্ডু স্ট্যাক, একটা রাডু স্ট্যাক। যখন কোনো কিছু আমরা টাইপ করি তখন কি হয়, এই টাইপ করা জিনিসগুলা চলে যায় আমার আন্ডু স্ট্যাকে, ঠিক আছে। যখন আমি আন্ডু করি, এই আন্ডু স্ট্যাক থেকে পপ করে আমার ভ্যালুতে দেখায়, এবং এই সেম জিনিসটা রাডু স্ট্যাকে চলে যায়। আবার যখন রাডু করি, রাডু স্ট্যাকে মেনলি আন্ডু আর রাডু কাজ করে। সো ভিজুয়াল একটা এডিটর যখন বানাতে যাবা, ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার বানাতে যাবা, ফ্লাটারে হোক বা ফ্রন্ট এন্ডে হোক বা ব্যাক এন্ডে, যখন এগুলো হ্যান্ডেল করবা, তো তুমি এখানে ক্রাফট করবে না, তোমার এখানে ক্রাফট নাই, ক্রাফট তো বেসিক জিনিস। এখানে তোমার ইঞ্জিনিয়ারিং করতে হবে, ডাটা স্ট্রাকচার, আন্ডার দ্য অ্যালগরিদম, তুমি সিআরডিটি, ওটি, ঠিক আছে, মার্জ কনফ্লিক্টের জন্য যেসব অ্যালগরিদম, আমরা যে ডিফারেন্স দেখি গিটে, তো অনেক কিছুই জানার আছে। সো এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের ডিসকর্ড সার্ভার এন্ড মেশিন লার্নিং ক্লাব এর সমন্বয়ে। পরবর্তী আরো পডকাস্ট হবে, আরো হবে, তোমরা ইনভলভ থাকবা। আর সাফিদ ভাইয়ের কোর্স আছে, আমি রেকমেন্ড করি, তোমরা ফ্লাটার নিয়ে যদি আগাতে চাও। তোমরা যদি ফ্লাটার নিয়ে বা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আগাইতে চাও, ফিউচারে ক্যারিয়ার হিসেবে দেখো, যদি অ্যাপ ডেভেলপমেন্ট হতে চাও, সেক্ষেত্রে যদি মনে করো যে তোমাদের কারো কোর্স দরকার, আমি মনে করি ওস্তাদ আর বাদ বাকি যে প্ল্যাটফর্মস গুলো আছে ওখানে ব্যাচের সাথে কোর্স না করে এটা 1-to-1 সেশন যদি করো, আগে সেটা তোমাদের বেটার আউটপুট দিবে। কারণ তুমি যে টাকা দিয়ে তুমি ব্যাচে করতেছো, এই দিন শেষে দেখা যায় তোমার আউটপুট ওরকম আসছে না। আর ওই ব্যাচ গুলাতে আমি দেখছি ওদের কন্টেন্ট গুলা এমন এমন জিনিস বা এমন স্টেট ম্যানেজমেন্ট করাইবো যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজও করি না। যেমন ওস্তাদের কথা বলবো, ওরা গেটেক্স দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করে, আর আমরা ইন্ডাস্ট্রিতে মূলত গেটেক্স অনেক লো লেভেলের কোম্পানিগুলো ইউজ করে, স্টার্টআপ আর কি। বাট বড় বড় কোম্পানিগুলোতে গেটেক্স ইউজ হয় না, ওরা হয়তো রিভারপোর্ট, ব্লক বা প্রোভাইডার এগুলো ইউজ করে। তো আমি আর কি আমার ব্যাচে যারা যারা করে ওদেরকে এই প্রোভাইডার দিয়ে শুরু করি, ব্লক দিয়ে শেষ করি, মাঝে মাঝে গেটেক্সের আইডিয়া দিয়ে দিই, মানে আমি একদম কমপ্লিট প্যাকেজ দিতেছি। বাট এটা নট ফর ব্যাচেস, অনলি ফর তোমার যারা প্যাশনেট অ্যাবাউট অ্যাপ এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট, তো তাদের জন্যই। তো তোমাদের মধ্যে কেউ যদি মনে করো বা তোমাদের ফ্রেন্ডস যদি এরকম থেকে থাকে যারা ইন্টারেস্টেড লার্নিং অ্যাপ ডেভেলপমেন্ট, so feel free to recommend me and feel free to reach me out through LinkedIn and emails, and it's good to have you guys, and also thanks to